আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটু জানাবেন কষ্ট করে আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আপনাদের কাছ থেকে কনফার্মেশন পেলেই আমরা ইনশাআল্লাহ শুরু করব আমাদের ক্লাস। আজকে কমপ্লিটিং সেন্টেন্স আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বাকি যে অংশগুলো রয়েছে সবগুলো আমরা আজকে শেষ করে ফেলব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আ জি, আপনারা যুক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুনামগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত। জি, থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ ভাই। জি, শোনা যাচ্ছে ওকে। আ আমরা গতদিন মোটামুটি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল এরকম কিছু বিষয় আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আমরা আনরিয়াল পাস্ট টেন্স এর মধ্যেই অনেকগুলো রুল পড়ে ফেলেছিলাম এবং পরে ইফ এর যেই যতভাবে প্রশ্ন আসতে পারে সবগুলোই দেখেছি এবং ইফ এর সাথে রিলেটেড বিষয়গুলো আমরা দেখে ফেলেছি। তো আজকে মূলত আমরা যেটি করব আমাদের এনটিআরসির পরীক্ষায় বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো বেশি এসেছে এবং একই সাথে অন্যান্য পরীক্ষাগুলোতেও এই টপিক থেকে যে পরীক্ষাগুলো মানে প্রশ্নগুলো এসেছে সেগুলোর গুরুত্বপূর্ণ রুলগুলো আমরা একটু দেখে নিব এবং তারপর আমরা আজকে যেটি করব একটু অগুরুত্বপূর্ণ কিন্তু আসতে পারে পরীক্ষা আসার মতো সেরকম কিছু বিষয় আমরা দেখে নেব ইনশাল্লাহ। দেখেই আমরা এই টপিকটি শেষ করব এবং আগামী ক্লাস থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। তো চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেস্ট। আমরা লেস্ট নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই লেস্ট বলতে আসলে আমরা কি বুঝি। লেস্টের যদি আমি একদম শাব্দিক অর্থটা যদি আপনাদেরকে লিখে দিই, লেস্টের একটা শাব্দিক অর্থ আছে। লেস্ট শব্দের অর্থ হচ্ছে পাছে। লেস্ট শব্দের অর্থ হচ্ছে পাছে। এই পাছে মানে কিন্তু এই পাছে মনে বলতে কিন্তু আবার পাছে বোঝায় না, যেমন পিছনে এরকম নয়। হ্যাঁ, লেস্ট মানে পাছে বলতে পিছনে বোঝায় না। এটি একটি বাংলা শব্দ পাছে। আমরা এটি দিয়ে যারা একদম শুদ্ধভাবে প্রমিত বাংলায় কথা বলতে চাই তারা হয়তো অনেক সময় এটি ব্যবহার করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা মানে স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি তখন আমরা এই শব্দটি ব্যবহার করি না। আমি যদি একটা বাংলা বাক্য লিখে দেখাই তাহলে হয়তো আপনি পাঁচের ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন আমরা অনেক সময় বলি যে দ্রুত হাঁটো। হ্যাঁ, আমরা অনেক সময় এরকম বলি যে দ্রুত দ্রুত হাঁটো, পাছে পাছে বাসটি মিস করো, বাসটি মিস করো। একটু খেয়াল করবেন, পাছে বাসটি মিস করো। এই যে কথাটা যে দ্রুত হাঁটো পাছে বাসটি মিস করো, অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে দ্রুত হাঁটো যাতে করে তুমি বাসটি না মিস করো। অর্থাৎ আপনাকে আমি বলছি যে দ্রুত হেঁটে যাও যাতে করে তুমি বাসটা মিস না করো। এই কথাটিকে আমরা পাছে দিয়ে আসলে বলতে পারি সুন্দরভাবে যে দ্রুত হাঁটো পাছে বাসটি মিস করো বা মিস করে ফেলো। ঠিক আছে? তো এই লিস্টের ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় মেনটেন করতে হয়। সেটি কি? আমাদেরকে এখানে মেনটেন করতে হয় যে আমরা যেটি করব, আমরা লিস্টের ক্ষেত্রে একটা আমাদের ফিক্সড স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়। সেটা লিস্টের পরে আমাদেরকে কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয় এবং সাবজেক্টের পরে শুড দিতে হয়। মনে রাখতে হবে শুড। শুড প্লাস হচ্ছে ভার্ব ওয়ান বসে। শুড প্লাস ভার্ব ওয়ান বসে। কিন্তু যদি কখনো দেখা যায় যে লিস্টের পরে শুড নেই, শুড না থাকলে তখন আমরা মাইট নিব। যদি অপশনে শুড না থাকে তখন আমরা কি করব? সেখানে মাইট নিয়ে নিব। ঠিক আছে? মাইট নিয়ে আমরা বাক্যটিকে কমপ্লিট করব। অর্থাৎ আমরা মনে রাখবো যে লিস্টের পরে শুড বসে, কিন্তু শুড না থাকলে আমাদেরকে মাইট দিতে হবে। ওকে, আমরা যদি একটি বাক্য লিখি এরকম ভাবে, যেমন আমরা লিখতে পারি যে আমি একটু আগে যে বাক্যটা লিখেছিলাম, যদি এটিকে আমরা ইংলিশে লিখি তখন আমরা লিখতে পারি যে ওয়াক ফাস্ট। হ্যাঁ, ওয়াক ফাস্ট যে দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। হ্যাঁ, যে দ্রুত হাঁটো পাছে তুমি বাসটি মিস করে ফেলো, সেজন্য আমি দ্রুত হাঁটতে বলছি। যদি পরীক্ষাতে শুট না থাকতো, যদি আমরা দেখি যে অপশনগুলোতে আমাকে শুট দেয়নি, শুট না দিলে আমি কি নিব? মাইট নিব। শুট না থাকলে আমি নিব মাইট। কিন্তু শুট থাকা অবস্থায় কিন্তু মাইট নেওয়া যাবে না, নিলে ভুল হবে। ঠিক আছে? তো আমরা দু একটি প্রশ্ন দেখি।
আর এখানে একটু মনে রাখবো, আমরা একটু মনে করিয়ে দিই, সেটি হচ্ছে আমরা কিন্তু পড়েছিলাম যে যখনই মোডাল অক্সিলারি থাকবে তখন কিন্তু আমাদেরকে ভার্বের বেস ফর্ম নিতে হবে, বেস ফর্ম। মাইট এটিও কিন্তু মোডাল, সো এখানে কিন্তু আমাদের ভার্বের কি নিতে হবে, বেস ফর্ম নিতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবো আমরা সবসময়, আমরা এটা শিখেছিলাম গত ক্লাসে যে মোডালের পরে সবসময় বেস ফর্ম দিতে হয়। ওকে, এখন আমরা দু একটি প্রশ্ন দেখি। যেমন আমাদের হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে একটি প্রশ্ন ছিল। এখানে বলেছিল যে ওয়াক কেয়ারফুলি, যে সতর্কতার সাথে হাঁটো, লেস্ট পাচ্ছে। তো আমার লাগবে কি, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, শুড লাগবে অথবা মাইট লাগবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান বা বেস ফর্ম লাগবে। তো এখানে দেখেন সাবজেক্ট আছে কিন্তু শুড মাইট নাই, এখানে শুড আছে, এখানে উড হবে না, এখানে মাইট আছে। শুড থাকলে মাইট নেওয়া যাবে না, শুড থাকলে মাইট নেওয়া যাবে না। তাহলে কি হচ্ছে যে ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্টাম্বল। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া, যে তুমি খুব সতর্কতার সাথে হাঁটো নয়তো তুমি হোঁচট খেতে পারো। ঠিক আছে, পাছে হোঁচট খাও, বাক্যের মিনিংটা এমন, সতর্কতার সাথে হাঁটো, পাছে হোঁচট খাও। ঠিক আছে, এই হলো বিষয়টা। আচ্ছা, এরপরে আসেন আরেকটি প্রশ্ন যদি দেখি। এখানে বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, যে লোকটি খুব ধীরে ধীরে হাঁটেন, লিস্ট পাছে। পাছে কি হতে পারে, সাবজেক্টের পরে শুড মাইট লাগবে, নেই। সাবজেক্টের পরে শুড মাইট লাগবে, এখানেও নেই। হ্যাঁ, আমরা যদি পরের দুটি অপশন দেখি, পরের এই অপশনটিতে দেখেন সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান আছে, শুড প্লাস ভার্ব ওয়ান আছে। সো এটি হবে আমাদের রাইট আনসার। ওকে, সো লিস্টের ক্ষেত্রে শুড মাইট এইটি আমাদেরকে দেখে আমরা যদি আনসার করি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ পারবো, অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, আশা করছি আপনারা বুঝতে পারছেন কথা। জি, অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম ভাই, আপনাদের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে, আমরা লিস্ট তাহলে শেষ করে ফেললাম। আমরা পরের বিষয়টিতে আসি। এরপর আমরা হেড ব্যাটার নিয়ে কথা বলবো। আমি এখানে দুইটি বিষয় একসাথেই বলি, একটি হচ্ছে হেড ব্যাটার এবং আরেকটি হচ্ছে উড রেদার। এই দুটি বেশি আসে, দুটি নিয়ে আমরা কথা বলি। কোন কোন লেখক বলেছেন তাদের বইতে যে এগুলো মডাল অক্সিলারি, কেউ কেউ এগুলোকে মডাল অক্সিলারি বলেননি। হ্যাঁ, কেউ কেউ বলেছেন মডাল অক্সিলারি, কেউ কেউ বলেছেন মডাল অক্সিলারি নয়। এগুলোকে আপনি মডাল অক্সিলারি হিসেবে ধরেন আর মডাল অক্সিলারি হিসেবে আপনি না ধরেন, আপনি যেটাই বিবেচনা করেন না কেন, মূল বিষয়টা হচ্ছে এগুলি মডাল অক্সিলারির মতোই আচরণ করে। হ্যাঁ, এই বিষয়টা শুধু মাথায় রাখতে হবে যে এগুলি মডাল অক্সিলারি হবে অথবা হবে না, দুটি কথাই প্রচলিত আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই হেড ব্যাটার এবং উড রেদার তারা মডালের মতো কাজ করে। আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছি যে যত মডাল অক্সিলারি আছে সব মডাল অক্সিলারির পরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম দিব। আমরা পড়েছি বেস ফর্ম দিব। বেস ফর্ম মানে হচ্ছে এখানে আপনি টু যোগ করতে পারবেন না, আপনি আইএনজি যোগ করতে পারবেন না, ঠিক আছে, আপনি এস বা ইএস যোগ করতে পারবেন না, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো মডালের পরে করা যাবে না। সেম ওয়েতে হেড ব্যাটার এবং উড রেদার এই দুটিও যেহেতু মডালের মতো আচরণ করে, এদের পরেও আপনি কি করতে পারবেন না, আপনি টু বা আইএনজি বা এস বা এস এগুলি আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, শুধুমাত্র বেস ফর্ম, মডালের পরে যেরকম বেস ফর্ম ব্যবহার করেন এই দুটার পরে শুধুমাত্র বেস ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যে হেড ব্যাটার শব্দের অর্থ হচ্ছে বরং, আর উড রেদারের মিনিংটা কি হয় আমি একটু পরে বুঝাবো। শুধু এটি একটু মনে রাখেন যে হেড ব্যাটার শব্দের অর্থ বরং। আমরা অনেক সময় এরকম কথা বলি যে তুমি বরং এখন একটু বিশ্রাম নাও, তুমি বরং একটু ঘুমাও, তুমি বরং একটু অপেক্ষা করো। এই যে আমরা বরং কথাটি বলি, এই বিষয়টা বোঝানোর জন্য ইংলিশে হেড ব্যাটার কথাটি ব্যবহার করা হয়। তাহলে আমরা শিখলাম হেড ব্যাটার শব্দের অর্থ বরং, এবং হেড ব্যাটারের পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, বেস ফর্ম ব্যবহার করব। 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এ প্রশ্নটি এসেছিল, বলেছিল ইউ হ্যাড বেটার ড্যাশ দেয়ার। দেখেন এখানে টু দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে জানতে হবে হেড ব্যাটারের পরে শুধু বেস ফর্ম দেওয়া যাবে, টু ব্যবহার করা যাবে না। তো আমাদের এখানে হেড ব্যাটারের পরে দেখুন ভার্ব 3 দিয়েছে, এটি তাহলে ভুল। হেড ব্যাটারের পরে ভার্ব 2 দিয়েছে, পাস্ট ফর্ম, এটিও নেওয়া যাবে না। হেড ব্যাটারের পরে ভার্ব 1 আছে, বেস ফর্ম আছে, সো এটি আমাদের রাইট আনসার হবে। এখানে হেড ব্যাটারের পরে উইল প্লাস ভার্ব 1 দিয়েছে, এটিও রাইট আনসার হবে না। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে সি, ইউ হ্যাড বেটার গো দেয়ার, তুমি বরং সেখানে যাও। মিনিংটা হচ্ছে ইউ হ্যাড বেটার গো দেয়ার, তুমি বরং সেখানে যাও। আশা করি বুঝেছেন আপনারা। আরেকটি প্রশ্ন দেখি আমরা। আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে বলছে যে
এখানে বলছে যে ইউ হ্যাড বেটার ড্যাশ আর ডক্টর, হ্যাড বেটারের পর আমার লাগবে বেস ফর্ম, এখানে টু সি, টু আছে নেওয়া যাবে না, স ভার্ব টু এটিও নেওয়া যাবে না, সি বেস ফর্ম নেওয়া যাবে, সিন ভার্ব থ্রি নেওয়া যাবে না। ঠিক আছে, শুধুমাত্র হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান আর মিনিংটা খেয়াল রাখতে হবে। ইউ হ্যাড বেটার সি আর ডক্টর, তুমি বরং একজন ডাক্তার দেখাও। এখন ডাক্তারকে আপনি দেখবেন না, ডাক্তারকে দেখাবেন, দেখাবেন অর্থে এখানে সি বসেছে। ঠিক আছে, এরপর এখানে বলছে ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স, অনেকবার পরীক্ষাতে আসছে, এখানেও হ্যাড বেটার পরে বেস ফ্রম টু রিং নেওয়া যাবে না, রিঙ্গিং নেওয়া যাবে না, রাং হচ্ছে রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি নেওয়া যাবে না, সো নিতে হবে রিং। ইউ হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স, তুমি বরং এখনই তাকে ফোন করো, তুমি বরং এখনই তাকে ফোন করো বলছে। ওকে, আমার মনে হয় হ্যাড বেটার নিয়ে প্রবলেম নেই। এইবার আসেন উড বেটার বা উড রেদার নিয়ে আমরা একটু কথা বলি। উড বেটার উড রেদার দুটি ব্যবহার করা হয়, আমরা দুটি একই বিষয়, আমরা এটা একটু এখানে একটু বেশ কিছু ইনফরমেশন আমরা জেনে নিব। সেটি হচ্ছে যে আমি প্রথমে বলেছি এখানে উড বেটার, আমরা যেটা দেখি অনেক সময় এখানে হচ্ছে উড বেটার ব্যবহার করা হয়, অনেক সময় উড রেদার থাকে, আবার অনেক সময় উড আমরা দেখি যে উড সুনারও থাকে। ঠিক আছে, এই তিন ভাবেই আমরা দেখি, তবে বেসিকলি উড বেটার বা উড রেদারটাই বেশি ব্যবহৃত হয়, তিন রকম ভাবেই থাকতে পারে। এবং আমরা এই তিনটার সাথে বাড়তি যে জিনিসটি পাই সেটি হচ্ছে যে এগুলো দিয়ে যখন কোনো বাক্য থাকে এগুলোর পরে এই ড্যাশ ড্যাশ দেন বিষয়টা যুক্ত থাকে, এগুলোর পরে ড্যাশ ড্যাশ দেন বিষয়টি যুক্ত থাকে। এখানে এগুলো মিনিং গুলো কেমন হয় আমি সেই বিষয়টা বোঝাবো। বোঝানোর আগে কিছু কথা শুনে নেন, সেটি হচ্ছে আমরা এই উড বেটার ড্যাশ ড্যাশ দেন, আচ্ছা দেন অর্থ কি খেয়াল রাখতে হবে যে আমরা দুটি জিনিস পাই, একটি হচ্ছে টিএইচ, একটা টিএইচ ইএন, হ্যাঁ, একটি হচ্ছে টিএইচ ইএন। এই দেন এটা একটা অ্যাডভার্ব, এটার অর্থ হচ্ছে তখন, এটা মিনিং হচ্ছে তখন। আর এখানে যে দেন লিখেছি টিএইচ এন, এই দেন এটার অর্থ হচ্ছে চেয়ে, এটার অর্থ হচ্ছে চেয়ে। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে চেয়ে, একটু খেয়াল রাখবো, এটার অর্থ হচ্ছে চেয়ে। দেন মানে তখন, এটি অ্যাডভার্ব, আর দেন হচ্ছে চেয়ে। এটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে বাকি কনজাংশন হিসাবে ব্যবহার করি, মাঝে মধ্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে দেখা যায়। তো এখন আমরা একটা তখন আর একটা চেয়ে, চেয়ে আমরা কেন বলি বলেন তো? এই দেনটা আমরা কেন বলি? দেনটা বলার রিজন হচ্ছে যে এইটা দিয়ে মূলত আমরা তুলনা করব, আমরা দুটি কাজের মধ্যে, দুটি জিনিসের মধ্যে আমরা একটা কম্পেয়ার নিয়ে আসব। ঠিক আছে, এই কম্পেয়ারটা করার জন্যই কিন্তু আমাদেরকে দেন ব্যবহার করতে হয়। তো দেন দিয়ে আমি যদি আপনাদেরকে দুটি বাক্য লিখে দেখাই তাহলে সবচেয়ে ভালো হয়, তখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। যেমন আমি লিখতে পারি যে I would better die than back, I would better die than back। আবার আমি বলতে পারি যে I would better take tea than coffee। ঠিক আছে, আমরা দুইটি বাক্য একটু খেয়াল করি এখানে কি ঘটছে। যদি একটি বাক্য আপনি দেখেন, এখানে বলছে I would better die, আমি বরং মরে যাব, than back, অর্থাৎ দেন ব্যাগ মানে হচ্ছে, ব্যাগ মানে ভিক্ষা করা, আমি বলছি ভিক্ষা করার চেয়ে আমি বরং মরে যাব, ভিক্ষা করব না আমি। খেয়াল করতে হবে যে উড বেটারের পরে আমাদেরকে বেস ফর্ম লিখতে হচ্ছে, আবার দেন এর পরে আমাদেরকে বেস ফর্ম লিখতে হচ্ছে, দুই জায়গাতে কি হচ্ছে বেস ফর্ম হচ্ছে, দুই জায়গাতে বেস ফর্ম হবে। ঠিক আছে, আমি এখানে ভিক্ষা করা এবং মরা এই দুইটির মধ্যে কম্পেয়ার করছি, যে ভিক্ষা করার চেয়ে আমি বরং মরে যাব, আমি বরং মরে যাব। আবার পরের বাক্যটা যদি খেয়াল করেন, উড ব্যাটারের পরে এখানে ভার্ব ওয়ান বসছে, কারণ উড ব্যাটার আমরা বলেছি মডালের মতো কাজ করে, বেস ফর্ম আসছে। এবং এখানে আমি কি করেছি, আই উড বেটার টেক টি দেন কফি। আপনার কাছে মনে হতে পারে যে এই পাশে তো ভার্ব ওয়ান নাই, এই পাশে তো ভার্ব ওয়ান নাই, কিন্তু বাক্যটা না এরকম না, এই বাক্যটার ওখানেও একটা ভার্ব ওয়ান আছে। বাক্যটি কেমন? বাক্যটি হচ্ছে যে আই উড বেটার টেক টি দেন টেক কফি। এখানে দুই জায়গাতেই টেক ভার্বটি আছে, দুই জায়গাতেই টেক ভার্বটি আছে, যে আই উড বেটার টেক টি দেন টেক কফি। কিন্তু ইংলিশ সেন্টেন্সে কখনোই দুটি ভার্ব মানে একই ভার্ব দুইবার লেখা হয় না, একই ভার্ব দুইবার যেহেতু লেখা যায় না, এই জন্য পরের এই টেক ভার্বটাকে এখানে হিডেন রাখা হয়েছে, এখানে লেখা হয় নাই, ওটা ওখানে নাই, লিখে নাই। একই ভার্ব দুই পাশে দুইবার লেখা যাবে না, একবার লিখতে হবে। এই জন্য পরবর্তী যে টেকটাকে এটাকে হিডেন করে দেওয়া হয়েছে, উজ্জ্ব করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আপনারা এরকম ভাববেন না যে
উড উড ব্যাটার থাকলে এখানে ভার্ব ওয়ান আসে আর এই পাশে কোনো ভার্ব থাকে না, বিষয়টা এমন নয়, ওখানে ভার্ব আছে কিন্তু হিডেন অবস্থায় আছে, এই ভার্বটাই ওখানে আছে। সো আমরা যদি বিষয়টাকে একটু শর্ট করে নিয়ে আসি, আমরা এইভাবে বলতে পারি যে উড ব্যাটারের পরেও ভার্ব ওয়ান থাকবে, দেনের পরেও ভার্ব ওয়ান থাকবে। যখন আমি দুটি কাজের মধ্যে আমি কি করব, কম্পেয়ার করব, যে হ্যাঁ আমি ভিক্ষা করব না কিন্তু মরে যাব দরকার হলে, আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না। এখানে মিনিংটা কেমন হচ্ছে, উড ব্যাটারের মিনিংটা হচ্ছে বরং এর মতো হচ্ছে, আর এখানে তবুও, আমরা তবুও দিয়ে কিন্তু সেই চেয়ের মতো একটা মিনিং করছি, আমরা তুলনা করছি, ঠিক আছে। আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না, তবুও অর্থে আমরা ব্যবহার করছি। আর এই বাক্যটার মধ্যে টি এবং কফির মধ্যে কম্পেয়ার করছে, যে চা খাবো কিন্তু কফি খাবো না, কফি খাওয়ার চেয়ে আমি বরং চা খাবো, আমি বরং চা খাবো, ঠিক আছে। এই হলো বিষয়টা। আমি আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। এই ধরনের বাক্যগুলো একটু বেশি টাফ ছিল যখন প্রথম যে নিবন্ধন পরীক্ষা থেকে যে পঞ্চম নিবন্ধন ষষ্ঠ নিবন্ধন পর্যন্ত যখন রিটেন লিখতে হইতো, মানে এরকম বাক্য শব্দ দিয়ে দিত বা অর্ধেক বাক্য দিয়ে দিয়ে বলতো বাকিটুকু কমপ্লিট করতে, তখন বেশি ঝামেলা হতো, ঠিক আছে। এখন যেটা আপনার অপশন থাকবে, আপনাকে খুব বেশি একটা ব্যাক পেতে হবে না, ঠিক আছে, আপনি নিজেই লিখতে পারবেন। আমরা দুই একটা প্রশ্ন দেখি, তাহলে আপনারা কনসেপ্টও হয়তো বা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনারা একটু নিতে পারবেন। যেমন আমরা যদি প্রথমে প্রশ্নটা দেখি, এই প্রশ্নটাতে বলছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে তুমি যদি কিছু মনে না করো, আই উড রেদার, এখানে উড ব্যাটার না দিয়ে উড রেদার দিয়েছে, আর নেগেটিভ করার জন্য নট দিয়েছে, এটা তো একটা মডেলের মতো কাজ করে, এই জন্য নটটা এখানে যুক্ত করেছে, আই উড রেদার নট। এখন পরে কি বসে বলেন তো, উড রেদারের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তো বেস ফর্ম কোথায় আছে, এই যে গো, এখানে তাহলে আমাদের গো নিতে হবে, গন নিতে পারবো না, গোয়িং নিতে পারবো না, টু গো নিতে পারবো না। বলছে আই ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করো, আই উড রাদার নট গো, আমি বরং যাব না, আমি থেকে যাই, আমি থেকে যাই, ঠিক আছে। তো এখানে দেনের অংশটি তারা যোগ করেনি, কারণ সে আরেকটার সাথে কম্পেয়ার করছে না, এই জন্য আসলে দেন এখানে যুক্ত করেনি। যদি কম্পেয়ার করার প্রয়োজন হতো তাহলে অবশ্যই দেনটাকে যুক্ত করে দিত, ঠিক আছে। এই হলো বিষয়টা। এই পর্যন্ত এনটিএসসি পরীক্ষা এটা থেকে প্রশ্ন আসে নাই, বাট আসতে পারে। আমি বিষয়গুলো বলে দিলাম, আশা করছি আপনারা মনে রাখার একটু চেষ্টা করবেন। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমরা এই জন্য এগুলো শিখি, এই জন্য কিন্তু শিখি যে আমরা যখন টেন্স পড়ি, টেন্স দিয়ে আমরা শুধুমাত্র কিছু বাক্যের কথা বলতে পারি, কিন্তু যে মডালগুলো কেন ব্যবহার করি, বিশেষ কিছু অর্থ প্রকাশ করার জন্য। সেই একই রকম ভাবে হ্যাড বেটার, উড রেদার, এগুলো দিয়েও বিশেষ একটা অর্থ প্রকাশ করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। এই জন্য কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে এগুলোকে আমাদের শিখতে হয়, যে বিশেষ কোন মিনিং গুলোর ক্ষেত্রে আমি এগুলোকে ব্যবহার করব, ঠিক আছে। ওকে, এবার আসেন লেট অ্যালোন। দেখেন এই লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে আবার, লেট অ্যালোন শব্দ হচ্ছে আবার, তবে এইটা আমরা মূলত ব্যবহার করি তাচ্ছিল্য অর্থে। তাচ্ছিল্য করে অর্থ বলতে আমরা বোঝাচ্ছি, আমরা কাউকে অনেক সময়, অনেক চাপাবাজ থাকেন আমাদের বন্ধু বান্ধব, ধরেন বলছে যে আরে তুই 1 মাইল হেঁটে ক্লান্ত হয়ে গেছিস, আমি তো 50 মাইল হাঁটতে পারবো। এই যে 50 মাইল হাঁটতে পারবো, যখন সে এই কথাটা বলে, তখন তাকে আমরা ইনভাইট করি যে ঠিক আছে আমি তো বিশ্রাম নিয়ে নিলাম, তাহলে চলো এবার হাঁটি, চলো এবার হাঁটি আমরা। তো তখন যখন সে হাঁটে, দেখা যায় যে আর অল্প কিছু দূর যাওয়ার পরে সে তখন কি বলছে, যে আমার এখন বিশ্রাম নেওয়া লাগবে। তখন আমরা কি বলি বলেন তো, তখন আমরা বলি 2 মাইলই হাঁটতে পারে না আবার 50 মাইল, 2 মাইলই হাঁটতে পারে না আবার 50 মাইল। যে আবার কথাটা বলি, এই কথাটা বলার জন্য ইংলিশে লেট অ্যালোন কথাটা ব্যবহার করতে হয়। গ্রামে আমরা অনেক সময় বলি যে একটা, আমরা ছোটবেলায় শুনতাম যে ভাত চাইতে ভাত পায় না আবার চা খায়, আবার চা খায় না, এই যে আবার কথাটা, সেই কথাটাই হচ্ছে লেট অ্যালোন দিয়ে এরকম ভাবে বলতে হয়। হ্যাঁ, তো আমরা যদি এটা দিয়ে একটা বাক্য দেখি, আমরা বাক্যটা বলতে পারি এরকম ভাবে। এখানে আপনাকে তেমন কিছু মেনটেন করতে হবে না, শুধু যেমন হি ক্যানট ওয়াক আ মাইল, যে সে 1 মাইলই হাঁটতে পারে না, লেট অ্যালোন যে আবার 5 মাইলস, আবার 5 মাইল, আবার 5 মাইল, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনাকে মাঝখানে একটা কি করতে হবে, একটা কমা ব্যবহার করতে হবে, একটা কমা ব্যবহার করতে হবে, এবং হচ্ছে লেট অ্যালোনের পরে আপনি কি করবেন, এই যে দুইটি জিনিসের মধ্যে তুলনা করছেন, যে সে 1 মাইলই হাঁটতে পারছে না কিন্তু সে 5 মাইল হাঁটার কথা বলছে, আপনি দুইটা জিনিসের মধ্যে একটা কম্পেয়ার করবেন, আর লেট অ্যালোনটা মাঝখানে আবার অর্থে বসবে, ঠিক আছে। এখানে আর বেসিকলি আর কিছু জানতে হবে না, শুধু জানবেন যে লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে যে আবার, এবং তাচ্ছিল্য অর্থে কাউকে আসলে এখানে একটু কটাক্ষ করার জন্য আমরা এটি ব্যবহার করি, ঠিক আছে। হি কান্ট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 5 মাইলস। ওকে, এরপর আসেন আমরা যাব টিল আনটিল। হ্যাঁ,
এনটিআরসি পরীক্ষায় দেখেন আমি উপরে যে জিনিসগুলো দেখিয়ে আসছি ওগুলো কিন্তু বেশি আসছে, এগুলো খুব একটা আসেনি, বা যে কোনো সময় এগুলো চলে আসতে পারে পরীক্ষাতে। যেহেতু আপনাদের সবই পড়াবো বলেছি, আমরা শর্টকাট ওয়েতে যাচ্ছি না, আমাদের টার্গেট আমরা কমপক্ষে পরীক্ষাতে 15 থেকে 18 মার্ক আমরা সিকিউর করব অফকোর্স। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন টিল আনটিল এই দুটি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, একটু ভালো করে শুনেন। আপনি এই টিল আনটিল দিয়ে যখন কোনো আপনি বাক্য লিখবেন, খেয়াল রাখতে হবে যে টিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত। টিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত, আর আনটিল শব্দের অর্থ হচ্ছে, আনটিল যখন আমরা বলি আনটিলে কিন্তু এল একটি দুইটি এল নয়, এবং আনটিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত না। এটার অর্থ কি? পর্যন্ত, পর্যন্ত না, একটু খেয়াল রাখতে হবে, পর্যন্ত না। টিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত না। এখন দুইটার মিনিং এর মধ্যে আমরা দেখি যে একটার মধ্যে না শব্দটি আছে, কিন্তু আপনি যখন বাক্য লিখবেন, বাক্য লেখার পরে আপনি পর্যন্ত দিয়ে বলুন আর পর্যন্ত না দিয়ে বলুন, একই অর্থ আসবে, একই অর্থ আসে। কেমন? দেখেন আমি যদি বলি যে ওয়েট হিয়ার, যে এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো টিল 5 PM, যে বিকেল 5টা পর্যন্ত এখানে অপেক্ষা করো, বিকেল 5টা পর্যন্ত এখানে কি করো? এখানে অপেক্ষা করো। আমি যখন এই 5 PM বলছি এবং এখানে শুধুমাত্র আমি টিল বলছি, টিলের অর্থ কি হচ্ছে? যে বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু আমি কথাটা কিন্তু এইভাবে বলতে পারি যে আনটিল মানে ওয়েট হিয়ার আনটিল 5 PM। এটার মানে হচ্ছে 5টা না বাজা পর্যন্ত অপেক্ষা করো, 5টা না বাজা পর্যন্ত অপেক্ষা করো, আর 5টা পর্যন্ত অপেক্ষা করো। আলটিমেটলি আপনাকে সেই 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন যে 5টা পর্যন্ত অপেক্ষা করো, তবুও 5টা পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি বলে যে 5টা না বাজা পর্যন্ত অপেক্ষা করো, আপনি কিন্তু সেই 5টা না বাজা পর্যন্ত অপেক্ষা করবেন, অর্থাৎ 5টা পর্যন্ত অপেক্ষা করবেন। আলটিমেটলি দুটি বাক্যের মিনিং কিন্তু একই হয়। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমরা যখন টিল আনটিল দিয়ে বাক্য লিখি, টিল আনটিল দিয়ে বাক্য লেখার সময় আমরা শুধুমাত্র টিল আনটিলের পর এরকম শুধুমাত্র টাইম উল্লেখ করতে পারি। আবার আমরা যদি চাই যে না আমি পরে আবার সাবজেক্ট এবং ভার্ব দিয়ে বাক্য লিখবো, সেটিও করতে পারি। যেমন আমি যদি এখন আপনাকে বলি যে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো টিল হি কামস ব্যাক, ঠিক আছে? টিল হি কামস ব্যাক, অর্থাৎ সে তার আসা পর্যন্ত অপেক্ষা করো, তার আসা পর্যন্ত, সে ফিরে আসবে, তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। আবার আমি বাক্যটা বলতে পারি যে ওয়েট হিয়ার আনটিল হি কামস ব্যাক, ঠিক আছে? ওয়েট হিয়ার আনটিল হি কামস ব্যাক, তার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। উপরেরটাতে বলেছি তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, আর নিচেরটাই বলছি তার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আলটিমেটলি তার আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, একই কথা, ঠিক আছে? শুধুমাত্র মনে রাখতে হবে, মানে যেই বিষয়টার জন্য এত কথা বলছে সেটি হচ্ছে যে অনেকেই এই যে আনটিল শব্দটার অর্থ কি বলেন তো? এখানে মিনিংটা এমন হয়, তার না আসা পর্যন্ত অপেক্ষা করো, তার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা। যে না কথাটা আছে, এই জন্য অনেকে আনটিলের পর এখানে একটা নট যোগ করে দেয়। অনেকে বাক্যটা লেখে এইভাবে যে ওয়েট হিয়ার আনটিল হি ডাজ নট কাম ব্যাক, কি করে? এই এখানে নট যোগ করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনাকে আর নট যোগ করার কোনো প্রয়োজন নাই। কেন নট যোগ করার প্রয়োজন নাই? কারণ আনটিলের মধ্যে তো না কথাটা আছে, পর্যন্ত না। আমরা এখানেই বলছি তার ফিরে না আসা পর্যন্ত। আরে বাবা, এই আনটিলের মধ্যে যে না আছে সেটাই তো না কথাটা বলে দিয়েছে, তার ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। সো আমরা আনটিলের পরে আবার এখানে নেগেটিভ লিখলে বাক্যটি ভুল হবে, কারণ দুইবার না চলে আসবে। আনটিলের মধ্যে একটা না লুকিয়ে আছে, আবার এখানে আরেকটা না বলছি, দুটি না বলা যাবে না। দুটি না বললে ভুল হয়ে যাবে, দুটি না বললে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখতে হবে। সো আমরা এখানে একটা ছোট্ট করে নোট রেখে দিব। টিলের পরে যদি আমরা কিন্তু টিল যখন থাকবে, টিলের পরে কিন্তু আমরা নট লিখতে পারবো, কিন্তু আনটিলের পরে নেগেটিভ লেখা যাবে না। একটু লিখে নিতে হবে যে আনটিলের পর নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ হয় না, একটু মনে রাখবো, আনটিলের পর নেগেটিভ হয় না। আমরা আনটিলের পরে চাইলেও নেগেটিভ লিখতে পারবো না, অর্থাৎ আপনারা সেখানে খেয়াল রাখবেন যে নট
বিশেষ করে নট, নেভার এগুলো কিন্তু আপনি সেখানে ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলির মধ্যে নট আছে, আনটিলের মধ্যে নট আছে, সো লেখা যাবে না। আমরা প্রশ্ন দেখি, যেমন এখানে একটি প্রশ্নে 23তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল যে ওয়েট হিয়ার আনটিল দ্য প্লেন ড্যাশ, হ্যাঁ ড্যাশ। আচ্ছা, এখানে আপনাদের ছোট করে একটা কথা বলে রাখবো, সেটি হচ্ছে পাস্টের ক্ষেত্রে যেটি হয় টিল এবং হচ্ছে আনটিলের পরে আপনি পাস্ট ইনডিফিনিটও লিখতে পারবেন, পাস্ট ইনডিফিনিটও লেখা যায়, আবার হচ্ছে পাস্ট পারফেক্টও লেখা যায়, দুটি রাইট হয়। পরীক্ষায় যদি দুটি অপশনে থাকে আসলে দুটি আনসার হবে, কারণ টিল আনটিলের পরে দুটি টেন্সই লেখা যায়, দুটি টেন্সই আপনি লিখতে পারবেন। আর আমরা কিন্তু উপরে ইতিমধ্যে দেখিয়েছি যে আমরা কিন্তু এখানে কি করেছি, আমরা কিন্তু এখানে একটু খেয়াল করেন যে এখানে আমরা প্রেজেন্ট টেন্স লিখেছি, আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এই অংশটা প্রেজেন্ট ছিল, এই পাশে আমরা প্রেজেন্ট লিখেছি। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে আগের অংশটুকু পাস্টে আছে, তখন পরের অংশটুকুতে আমরা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট দুটোই ব্যবহার করতে পারবো, আমাদের যেটি ইচ্ছে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমাদের যে প্রশ্নটি আছে এখানে দেখুন, যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির মধ্যে বলছে যে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ, যে আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না মানে প্লেনটি উড়ে যায়, যতক্ষণ পর্যন্ত প্লেনটি উড়েনি, উড্ডয়ন করেনি, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। তার মানে এটা পাস্টে আছে, তাহলে এই পাশে আমাকে পাস্ট নিতে হবে। এখন আনটিলের পরে নেগেটিভ নেওয়া যায় না, সুতরাং এখানে ডিড নট আছে, নিতে পারবো না। দেখেন প্রশ্ন কিভাবে করে, আনটিলের পরে নেগেটিভ নেওয়া যায় না, এই যে নট দিয়েছে নেওয়া যাবে না, হ্যাড নট আছে, নট আছে না, নেওয়া যাবে না, আনটিলের পরে নেগেটিভ বসে না। সো এই পাশে টুক অফ, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটিও নেওয়া যাবে, হ্যাড টেকেন অফ আছে, এটিও নেওয়া যাবে। এখানে আসলে দুটি রাইট আনসার, এখানে এই প্রশ্নের উত্তর বি এবং ডি দুটোই বলতে হবে, একটি নেওয়া যাবে না, ঠিক আছে, দুটি নিতে হবে। এটি প্রশ্নেই ভুল ছিল। এখন ধরেন পরীক্ষাতে এটি আবার আসছে, এখন আপনি কোনটা আনসার করবেন? যদি আমার যেটা মনে হয় 23তম বিসিএস অনেক আগের প্রশ্ন, অনেক আগের মানে কথা, সেই সময় এরকমের ভুলগুলো প্রশ্নে দেখা যেত, এখন ইদানিং কালে দেখা যায় না। তবু আমি বলে রাখি, যদি এটা আবারও আসে যে 4টা অপশন দিয়েছে, যে কোনো একটা আনসার করতেই হবে, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্টটা নেওয়াটা ভালো হবে। কেন নেওয়া ভালো হবে? কারণ আমরা আগে বলেছিলাম যে দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট হয়, যেটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে তারা অপেক্ষা করেছিল প্লেনটা যখন উড়ে চলে গেল সেই পর্যন্ত তারা অপেক্ষা করেছিল। তাহলে তাদের অপেক্ষাটা শেষ হয়েছিল আগে নাকি প্লেনটা আগে উড়ে গিয়েছিল? অবশ্যই আগে উড়ে গিয়েছিল। এই সেন্সে পাস্ট পারফেক্টটা নেওয়াটা ভালো হবে, যেই কাজটা আগে হয়ে গেছে পরে পাস্ট ইনডিফিনিট, আগে হয়ে গেলে পাস্ট পারফেক্ট, পরে হলে পাস্ট ইনডিফিনিট, এইভাবে নেওয়া উচিত। কিন্তু আমরা দেখব দুইটাই হয়, এই জন্য এখনকার প্রশ্নগুলোতে কিন্তু এরকমের আর আমরা কমপ্লিকেশন দেখি না। সো এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, আমরা ইনশাল্লাহ এরকম প্রশ্ন আসতে পারবো। ওকে, আচ্ছা, লাস্ট একটা কথা বলবো, এটি বললে টিল আনটিল আলোচনা শেষ। টিল আনটিলটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য একটু বেশি কথা বলছি। আমরা টিল আনটিল দিয়ে আরেকটা ব্যাপার দেখব। আমি একটা প্রশ্ন আপনাদেরকে বুঝিয়ে বলি, যে যেমন আমি বললাম একটা প্রশ্ন দেখেন, ওয়েট হিয়ার আনটিল এরপরে ধরেন শূন্যস্থান আছে। এখন আমাকে অপশনে দিয়েছে যে হি কামস, আবার দিয়েছে হি হ্যাজ কাম, এই দুটি বাক্য দিয়েছে, বলেছে কোনটি হবে। তো আমরা একটু আগে পড়েছি তো এরকমের, যে আমরা পড়েছি যে আনটিল থাকলে এখানে কি হবে, যে ওয়েট হিয়ার আনটিল হি কামস, যে সে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর এখানে হচ্ছে ওয়েট হিয়ার আনটিল হি হ্যাজ কাম, তার আসা পর্যন্ত অপেক্ষা করো বা তার না আসা পর্যন্ত অপেক্ষা করো। দুইটা বাক্যের মিনিং কিন্তু একই, কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্য হলো, একটু খেয়াল করেন কথাটা, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কাজটি শেষ, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে এইমাত্র কাজটি শেষ। অর্থাৎ ধরেন আমি এরকমটা চাচ্ছি আপনাকে বলতে, যে তুমি এখানে অপেক্ষা করবা, যখন সে এসে পড়বে, তার আশাটা হয়ে যাবে, তখন তোমার অপেক্ষা শেষ হবে, তখন তুমি চলে যাবা। পরীক্ষার সময় যদি এরকমের দুটি কাজের কথাই থাকে, যে প্রেজেন্টও আছে প্রেজেন্ট পারফেক্টও আছে, তখন যদি বাক্যটাতে আমি যদি বোঝাতে চাই যে কাজটা শেষ হলেই কেবল তুমি চলে যেতে পারবা বা তোমার অপেক্ষা শেষ হবে, সেই জায়গা থেকে কিন্তু তখন প্রেজেন্ট ইনডিফিনিট আনসার না নিয়ে প্রেজেন্ট পারফেক্ট আনসার নিতে হয়। অর্থাৎ কাজটি শেষ হয়ে যাবে
তখন তোমার অপেক্ষা শেষ হবে। আমি শেষ হওয়া কাজটার প্রতি জোর দিচ্ছি যে শেষ হলেই তুমি এখান থেকে যেতে পারবা, নয়তো তুমি যেতে পারবা না, তোমাকে অপেক্ষা করতে হবে। সো এখানে একটু লিখে রাখবেন যে কাজ শেষ হয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট না নিয়ে প্রেজেন্ট পারফেক্টটা নিতে হয়। প্রেজেন্ট পারফেক্টটা নিলে মিনিংটা ভালো হয়। ঠিক আছে, যে কাজটি শেষ হয়ে গেছে, তোমার অপেক্ষা শেষ হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। আপনারা এই অংশটুকু কি বুঝেছেন? আমার সাথে যদি একটু আপনারা কানেক্ট হন, আপনারা কি বুঝেছেন বলেন তো? আমাকে একটু জানাবেন যে আপনারা একদম ক্লিয়ার কিনা এই পর্যন্ত। কারণ এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে আমি এর পরের কনসেপ্টে আমি যেতে পারি। ঠিক আছে, আমাকে একটু জানাবেন যে একদম ক্লিয়ার কিনা আপনারা। অনেকে ডি নাম্বার বলেছেন আনসার। জি থ্যাংক ইউ। নেট প্রবলেম, এত নেট প্রবলেম হলে কিভাবে হবে? আচ্ছা, অনেকেই বিসি আনসার দিয়েছেন। জি রাশেদ আজিজ ভাই, থ্যাংক ইউ। ওকে, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। জি ঠিক আছে ভাই। শেখ হাসনাত জনি, থ্যাংক ইউ। ওকে জি স্যার, ক্লিয়ার বলছেন সবাই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের কনসেপ্টে যাই। এই অংশগুলো আমরা যখন ট্রান্সফরমেশন করব, এনটিআরসির পরীক্ষাতে কিন্তু একটা ব্যাপার বেশ আমার কাছে খুব মজা লাগে, সেটি হচ্ছে এনটিআরসির পরীক্ষাগুলোতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন থাকেই, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে ইংলিশ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওই যে যারা রিটেন ইংলিশ করে, যারা সিম্পল কমপ্লেক্সে খুব ভালো না, বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাতে দেখা যায় যখন প্যাসেজগুলো দেয়, বিশেষ করে সেখানে যে বাক্যগুলো দেয়, সিম্পল বাক্য দিলে সেটাকে একটু বড় করে কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে আনসার করতে হয়, আবার কমপ্লেক্স কম্পাউন্ড দিলে সেটাকে সিম্পলে নিয়ে আনসার করতে হয়। ওখানে প্রশ্নে বলাই থাকে যে প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কপি করা যাবে না, ওখানে বলাই থাকে, একদম প্রশ্নে বলে দেয় কপি করা যাবে না। তখন সেই ইনফরমেশনগুলো যখন লেখার প্রশ্নের আনসার করার ক্ষেত্রে, সামারি করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ভেঙে ভেঙে বা ছোট বাক্যকে বড় করে, বড়কে ছোট করে আমাদেরকে লিখতে হয়। তো যারা ট্রান্সফরমেশন বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে উইক, তারা কিন্তু রিটেন ইংলিশে ভালো করতে পারে না, এবং তারা খুঁজেও পায় না একটা বাক্যের মধ্যে সে কোথায় ভুল করেছে। নন ফাইনাইট ভার্বটা কি ঠিক মতো দিল, কনজাংশনটা কি ঠিক মতো দিল, তার বাক্যের মধ্যে ফাইনাইট ভার্বগুলো কি মানে যতটা ফাইনাইট ভার্ব দরকার ঠিকঠাক দিয়েছে, এই বিষয়গুলো সে মেনটেন করতে পারে না বলে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে এবং তার লেখাগুলোর কিন্তু মান কমে যায়। ঠিক আছে, সো ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের এনটিআরএস এর জন্য আমরা ট্রান্সফরমেশন করবো, হয়তো অনেক ডিটেল পড়তে পারবো না কারণ এটা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট এনটিআরসির পরীক্ষায় যতটা লাগে আমরা পড়বো। এবং সেই জায়গাতে আমি একটু বলে রাখবো আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না, আমি কিছু জিনিস কিন্তু কমপ্লিটনেস এনএসএম এ বাদ দিয়েছি। যেমন আমি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউনটি পড়াইনি, আপনাদেরকে আমি এখন পর্যন্ত যেরকম ফ্রেজ এবং হচ্ছে কনজাংশন থাকলে বাক্যগুলো কেমন হয়, ফ্রেজ এবং কনজাংশনের সময় বাক্যগুলো কেমন হয়, এই বিষয়টা এমন। যেমন বিকজ অফ, দেখেন বিকজ অফ এটি একটি ফ্রেজ, কিন্তু যদি শুধু বিকজ বলি এটি কিন্তু একটি কনজাংশন। বিকজ অফ আর বিকজ কিন্তু এক জিনিস না, বিকজ অফ এবং বিকজ এক জিনিস না, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। ফ্রেজ থাকলে বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব কয়টা হবে, কনজাংশনাল সাবজেক্ট ভার্ব কয়টা হবে, এগুলোর কিন্তু একটা কম্বিনেশন ব্যাপার আছে রাইট সেন্টেন্স লিখতে গেলে। এগুলো আমরা ট্রান্সফরমেশন কিছুটা শিখবো, যতটা আমরা এনটিআরসি তে লাগবে। সব তো ডিটেল আলোচনা করতে গেলে এক টপিকে 1 মাস লেগে যাবে, হ্যাঁ, এটি আমরা করতে পারবো না। বাট আপনাদের কমপ্লিটিং আমি যে জিনিসগুলো এখন স্কিপ করে যাচ্ছি রাইট ফর্ম ভার্বে, সেটা কভার হয়ে যাবে। সো ভয় পাবেন না, আমি সবই শেষ করব, হ্যাঁ, কিছু রেখে যাব না ইনশাআল্লাহ। এই বাক্যটা বোঝার জন্য আমি এত কথা কেন বললাম, এটা বলার রিজন হচ্ছে এখন আমরা যেটা পড়ছি এই পড়াটা আসলে এরকম না। এখানে জাস্ট আমি শর্ট করে কথাটা বলবো, কিন্তু ট্রান্সফরমেশনের ক্লাসে এটার ডিটেল আনসার আপনারা পাবেন। আপনারা এটার পাশে লিখে রাখেন ট্রান্সফরমেশন, যে স্যার যখন ট্রান্সফরমেশন পড়াবে তখন আপনি এই টপিকটার সাথে ওইটাকে রিলেট করবেন, আর একবার দেখবেন। আমি আজকে শুধু অর্ধেক কথা বলবো, বাকি অর্ধেক ট্রান্সফরমেশনে বলবো, খেয়াল রাখবেন। এখানে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটি হচ্ছে যে উইদাউট প্লাস ভার্বের সাথে যখন আইএনজি থাকবে, যখন আমরা দেখবো যে কোন একটা সেন্টেন্সে উইদাউট আছে এবং তারপরে ভার্বের সাথে যখন আইএনজি আছে, আমরা মনে রাখবো এটার পরের যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সটা নর্মালি নেগেটিভ হয়। বাক্যটা কি হয়? নেগেটিভ হয়। শুধু আমি বললাম নেগেটিভ হয়, কিন্তু কেন নেগেটিভ হয় এটা আমরা ট্রান্সফরমেশনের ক্লাসে ভালো করে আমরা শিখে নিব। ঠিক আছে, খুব ভালোভাবে দেখবো। তো বিষয়টা কেমন, আমি যদি একটা বাক্য লিখি, যেমন আমি বলতে পারি যে উইদাউট স্টাডিং
স্টাডিং প্রপারলি, যে তুমি ঠিকঠাক না পড়লে ইউ ক্যানট শাইন ইন লাইফ, তুমি জীবনের উন্নতি করতে পারবে না। হ্যাঁ, উইদাউট স্টাডিং প্রপারলি, ঠিকঠাক মতো পড়াশোনা না করলে তুমি উন্নতি করতে পারবে না। দেখেন উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং পরের অংশটা নেগেটিভ হবে। এই যে দেখেন নেগেটিভ আছে, ঠিক আছে, পরের অংশটা কি হবে? নেগেটিভ হবে, সব সময় এটি হবে। যেমন এখানে এই প্রশ্নটা যদি খেয়াল করি, বলছে উইদাউট ড্যাশ নো ওয়ান ক্যান সাকসিড, অর্থাৎ এখানে দেখেন উইদাউট এর পরে কি লাগবে বলেছি, ভার্বের সাথে আইএনজি লাগবে। আর এখানে কিন্তু এই পাশটা অলরেডি নেগেটিভ আছে, নো ওয়ান থাকা মানে কিন্তু বাক্যটি নেগেটিভ, ঠিক আছে। সো আমি দেখি এখানে আমার উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, সেটি আমার রাইট অ্যান্সার হবে। এখানে উইদাউট এর পরে টু প্লাস ভার্ব ওয়ান এটি হবে না, উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, আর উইদাউট প্লাস ভার্ব টু আছে, হবে না। উইদাউট হ্যাভিং, এখানে হ্যাভিং ওয়ার্ক হবে না, শুধু ভার্ব প্লাস আইএনজি হবে। সো এটি হবে আমাদের রাইট অ্যান্সার। বলছে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া নো ওয়ান ক্যান সাকসিড, কেউ সফল হতে পারে না। কঠোর পরিশ্রম ছাড়া কেউ সফল হতে পারে না। এখানে আরেকটা ব্যাপার আমরা বলে রাখতে পারি, সেটি হচ্ছে এখানে উইদাউট কিন্তু একটি প্রিপোজিশন। উইদাউট কি? প্রিপোজিশন। আমরা জানি টু ছাড়া যত প্রিপোজিশন আছে তারপরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এটি একটা রাইট ফর্ম ভার্বের রুল। এখানে উইদাউট আছে বলে এটা একটা প্রিপোজিশন, এই জন্য তারপরে আমরা আইএনজি যোগ করছি, ঠিক আছে, আইএনজি যোগ করছি। তো এই হলো বিষয়। ক্লিয়ার হয়েছেন অনেকেই? পিডিএফ কিভাবে পাবো আপু? আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এইটার কমেন্ট সেকশনে এবং হচ্ছে এই ভিডিওর হচ্ছে যে ক্যাপশন আছে সেখানে দেয়া আছে। আমার প্রোফাইলে আমি পিডিএফটা দিয়ে দিব আজকে, ফুল পিডিএফটা, গত 3 ক্লাসের ফুল পিডিএফটা আমি আজকে আমার প্রোফাইলে দিয়ে দিব, আপনারা একটু নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা আপু, ক্লাস 8টায় দেওয়া যাচ্ছে না, আমার এরপর আমার পেইড ব্যাচের ক্লাস আছে, সো আমি ক্লাসের টাইমটা পিছাতে পারছি না। হ্যাঁ, আমাদের আরো এরপরে আমাদের যারা স্টুডেন্ট, আমার রিয়াদ ভাইয়ের যারা স্টুডেন্ট, আমার সাথে তাদের ইংলিশ ক্লাস আছে, তারপর আবার 10টা ম্যাথ ক্লাস আছে। হ্যাঁ, তো আমরা আসলে পরের সময়টা খুব ব্যস্ত থাকি, 9টা থেকে একদম রাত পর্যন্ত, তো আমরা পিছাতে পারছি না এই মুহূর্তে। আর যেহেতু বিসিএস এর সার্কুলার হয়ে গেছে, আপনারা বুঝেন যে আমাদের আসলে পেইড ব্যাচ স্টুডেন্টদের কোর্সও শেষ করতে হবে। সো ওখানেও আমরা আসলে কোনো প্রকারের গাফলেতি করার বা মানে একটু নাড়াচাড়া করার মানে সুযোগ আমাদের হচ্ছে না। এবার আরেকটা কথা বলবো এখানে, সেটি হচ্ছে যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে পরের অংশটা নেগেটিভ হয়, কিন্তু এখানে মনে রাখতে হবে যে বাইয়ের পরে যদি আবার ভার্বের সাথে আইএনজি থাকে, বাইয়ের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তখন এইটার পরে যে সেন্টেন্সটি থাকে সেই সেন্টেন্সটি কিন্তু আবার অ্যাফার্মেটিভ হয়। এই অংশে কিন্তু আমরা সাধারণত নেগেটিভ হতে দেখি না, ঠিক আছে, আমরা নেগেটিভ হতে দেখি না। ওকে, বিষয়টা কেমন? আমরা একটা বাক্য লিখে বুঝি, যে আমি বলতে পারি যে বাই following him you can go there, যে তাকে অনুসরণ করে তুমি সেখানে যেতে পারো, তাকে অনুসরণ করে তুমি সেখানে যেতে পারো। একটু খেয়াল করলে দেখবেন যে বাই এখানে এইটাও একটা প্রিপোজিশন, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। বাই ফলোইং হিম, তাকে অনুসরণ করে, ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারবে। দেখেন এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। সো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা পরের অংশটা নেগেটিভ করব, আর বাই প্লাস আইএনজি থাকলে অ্যাফার্মেটিভ করব। এটার সম্পূর্ণ ব্যাখ্যা আজকে দিলাম না, ট্রান্সফরমেশন ক্লাসে ফুল ব্যাখ্যা দিব, কারণ তখন আপনি নিজেই জেনে যাবেন কেন এরকমটা ঘটে, ঠিক আছে, আপনি জানবেন, কোনো অসুবিধা নেই। আসেন এরপরের যে কনসেপ্টটা শিখবো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, ভবিষ্যতে আসবে। আমরা এখন শিখবো নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এই টপিকটাকে আরেকটা নামে আমরা ডাকি, এটাকে আমরা ইনভার্সন অফ ভার্ব নামেও ডাকি। তো ওই বিষয়গুলো আপাতত বুঝতে হবে না, আমরা শুধুমাত্র এই জিনিসটি একটু জেনে রাখবো। এখানে খেয়াল করব যে আপনি যদি দেখেন যে এই যে নো সুনার, এটি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এটি কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড। নো, এখানে নো আছে না, এটা নেগেটিভ ওয়ার্ড। স্কার্সলি, এইটা কিন্তু নেগেটিভ মিনিং দেয়, সে নিজে নেগেটিভ না, বাট তার যে মিনিংটা আসে সেটা হচ্ছে নেগেটিভ বোঝায়। যেমন স্কার্সলি মানে হচ্ছে কদাচিৎ, আমি কদাচিৎ বাড়ি যাই, এটার মানে কি? আমি বাড়িতে যাই না। কদাচিৎ যাই মানে কি? আমি যাই না। গেলেও এত সামান্য যায়, সেটাকে যাই না বললেই চলে। এই স্কার্সলি, এই হার্ডলি, এই কথাগুলো দিয়ে কিন্তু এই মিনিংটাই বোঝায়, এই মিনিংটা বোঝায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া হ্যাড আসছে কেন, হ্যাড কেন আসছে? এটি আমি একটু ব্যাখ্যা করছি যেন সহজে মনে রাখতে পারেন। সে বিষয়টা কি? দেখেন, আমি যদি একটি বাক্য লিখি আগে আপনাদেরকে,
একটু খেয়াল করেন, আমি লিখতে পারি যে নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। সে যেইমাত্র আমাকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল। মিনিংটা খেয়াল করেন, এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড দিয়ে এইমাত্র হয়েছে এরকম কিছু একটা বোঝায়। মানে যেইমাত্র তিনি আমাকে দেখলেন সে সাথে সাথে দৌড়ে পালিয়ে গেলেন। দেখেছে আমাকে, দেখেই পালিয়ে গেছে, টাকা পাবো, ঠিক আছে, টাকা পাবো বলে দেখেছে, দেখেই সে কি হয়ে গেছে, দৌড়ে পালিয়ে গেছে। এখানে কি কি ঘটেছে দেখেন। এখানে প্রথমে যে বিষয়টা খেয়াল করব, এখানে দেন যে আছে, এই দেন একটা কনজাংশন। এই দেন অর্থ হচ্ছে একটা কনজাংশন। এটার পরে একটি সেন্টেন্স আছে এবং এটার আগে একটি সেন্টেন্স আছে, দুটিকে দেন কি করেছে, যুক্ত করেছে। আচ্ছা, এখন আপনি খেয়াল করলে দেখবেন এখানে হ্যাড কোথায় আছে, হ্যাডটা সাবজেক্টের কোথায় আছে, আগে আছে। কিন্তু এই বাক্যটি কিন্তু আসলে এরকম নয়। এই বাক্যটির রূপ ছিল, এই বাক্যটিকে আমরা একটু চেঞ্জ করেছি একটা বিশেষ কারণে। বাট আগে সেন্টেন্সটার আসল রূপটা একটু দেখেন। এই বাক্যটি ছিল এরকমের, দেখেন এই বাক্যটি এরকম ছিল। এই বাক্যটি ছিল নো সুনার হি হ্যাড সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। এটার মানে হইলো, দেখেন এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, আর এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, ঠিক আছে। আমরা পড়েছিলাম না, অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট। আচ্ছা, আগে কি সে আমাকে দেখেছে নাকি আগে দৌড়ে পালিয়ে গেছে? আগে কিন্তু সে আমাকে দেখেছে, তার মানে এই কাজটা আগে হয়েছে, এই জন্য কিন্তু এটা পাস্ট পারফেক্ট হয়েছে। আর পরে কি হয়েছে, পরে সে দৌড়ে চলে গেছে, পালিয়ে গেছে, তো ওই কাজটি পরে হয়েছে, এই জন্য পাস্ট ইনডিফিনিট হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়েছে। এটা এক্সাক্ট রিজন কেন বাক্যটা এরকমের, ঠিক আছে। যেটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন আসে যে তাহলে তো হ্যাডটা ভিতরে থাকতে পারতো, আগে আসছে কেন? এই আগে আসার রিজনটা হচ্ছে যে এই যে নো সুনার হ্যাড, এই নো সুনার যে কথাটা আছে, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড। কোন সেন্টেন্সের শুরুতে যদি এরকমের নেগেটিভ কিছু থাকে, নো সুনার, হার্ডলি হ্যাড, স্কার্সলি, এই হার্ডলি, স্কার্সলি, তারপর হচ্ছে এই যে নো, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড না? এই নেগেটিভ ওয়ার্ডগুলি যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন ভার্বের ইনভার্সন হয়। ভার্বের ইনভার্সন মানে হচ্ছে এই যে এখানে যেই ভার্বটি আছে, যে অক্সিলারি ভার্বটি আছে, টেন্সের যে অক্সিলারি ভার্বটা থাকে, সেই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। এই জন্য আমরা এই হ্যাডটাকে ভিতরে না রেখে, হি এর পরে না রেখে আগে লিখেছি, কারণ এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, হ্যাডটাকে জাস্ট আগে নিয়ে আসছি। তার মানে আপনার কিন্তু মুখস্থ করার দরকার নাই নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু, আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি শুধু কনসেপ্টটা মাথায় নেন। এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি কেন হচ্ছে পাস্ট পারফেক্ট, জাস্ট হ্যাডটাকে সামনে নিয়ে আসছি নো সুনারের জন্য। আর একটা যদি পাস্ট পারফেক্ট হয়, আরেকটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, সিম্পল। কারণ এই দুইটার সাথে রিলেশন, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। মুখস্থ আর করবেন, মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করতে হবে না, ঠিক আছে। আমি আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের, বুঝতে পেরেছেন আশা করছি। এরপরে যদি প্রবলেম থাকে বলবেন, হ্যাঁ, প্রবলেম থাকলে বলবেন। তাহলে আমরা যারা মুখস্থ করতে যাই তারা আমরা কিভাবে মুখস্থ করি জানেন? আমরা মুখস্থ করি এইভাবে যে নো সুনার হ্যাড থাকলে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব থ্রি হবে, দেন এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে, সেম ওয়েতে এখানেও সেম হবে, এখানেও সেম হবে। আমরা এভাবে মুখস্থ করি। এই মুখস্থ করার দরকার নাই। কেন এরকমটা হয় আমি সবকিছু ব্যাখ্যা করলাম যে কেন এরকমটা হয়। আমি আশা করব আপনারা নিজে থেকে মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, যাদের ডাউনলোড হয় না, হ্যাঁ, ডাউনলোড হওয়ার ব্যাপারে আমি শুধু একটা কথা বলবো, পিডিএফ ডাউনলোড করার জন্য আপনারা কেউ হচ্ছে যে ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না। যদি আপনি ফেসবুক অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার ডাউনলোড হবে কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই জন্য আপনাদের সবার ফোনে যেরকম একটা ক্রোম ব্রাউজার আছে না, আপনারা এই ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম মানে ব্রাউজারে গিয়ে আপনারা ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করে সেখান থেকে আপনি আমার আইডিতে চলে যাবেন, আমার আইডিটা সার্চ করে আপনি ওখান থেকে ডাউনলোড করলে সুন্দরভাবে দেখবেন ডাউনলোড হয়ে গেছে, এবং আপনারা এই ক্রোম ব্রাউজারে যে ডাউনলোড অপশন থাকে সেখান থেকে আপনারা ফাইলটা খুঁজে পাবেন, ঠিক আছে। ফেসবুক অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে না, করলে আপনি সেটি খুঁজে পাবেন না। আসেন আমরা নো সুনার হ্যাড এর ব্যাপারটা যদি বুঝে থাকি, আমি কিন্তু এই বিষয়গুলো একদম সেম, এই বিষয়গুলো একদম সেম। স্কার্সলি হ্যাড এর পরেও সেম কাহিনী ঘটে, হোয়েন এর পরেও সেম কাহিনী হয়, হার্ডলি, এগুলোর সব একই অর্থ, শুধু একটা পার্থক্য আছে।
আমরা নো সুনার হ্যাডের সাথে দেন ব্যবহার করি, স্কার্সলির সাথে হোয়েন ব্যবহার করি, আর হার্ডলির সাথে হোয়েন এবং বিফোর দুটি ব্যবহার করা যায়, কিন্তু এগুলো সব মিনিং একই হয়, সব মিনিং একই হয়। আর এই যে বিফোর এখানে পাইলাম, বিফোর আফটার রুল কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে আমি পড়াবো, তখন ওইটার সাথে এইটাকে রিলেট করবেন। আমি আজকে বলে গেলাম ওই বিফোর আফটার রুল পড়ানোর পরে এইটার সাথে ওটাকে রিলেট করে নেবেন, ওখানে যা শিখেছেন দেখবেন এখানে তাই কাজ করছে। সো তখন বিষয়গুলো আরো সহজে মনে থাকবে, মুখস্থ করতে হবে না। আমি সবসময় চেষ্টা করি মুখস্থ না করে মাথায় রাখার, মুখস্থ করার দরকার হয় না। ইংলিশ কয় হাজার রুল আপনি মুখস্থ করবেন? হ্যাঁ, দেখেন আমরা প্রশ্ন দেখি। এখানে বলেছে, এটি আমাদের 12তম নিবন্ধনের কলেজে আসছিল। এই যে নো সুনার হ্যাড আছে, দেখেন এখানে সাবজেক্ট প্লাস কি লাগবে? হ্যাড যেহেতু আছে ভার্ব 3 লাগবে না, কিন্তু কাম কিন্তু ভার্ব 2। আমরা জানি কাম ফ্রম এর ভার্বের হচ্ছে কাম, এরপর হচ্ছে কেম, আর হচ্ছে কাম। কাম কেম কাম হয়, ঠিক আছে, কাম কেম কাম হয়। সো এখানে যে কেম আছে এটা তো ভার্ব 3, ভার্ব 3 নয়, এটা ভার্ব 2 আছে। ভার্ব 2 হইলে তো হবে না, এটা ভার্ব 2, সো এটা বাদ। এখানে নো সুনারের পরে দেখেন হ্যাড নাই, হ্যাড কি আছে? হ্যাড নাই, যেহেতু হ্যাড নাই এটিও ভুল। নো সুনার হ্যাড, এটা ভার্ব 3, ঠিক আছে। দেন এখানে দেন বানানটা খেয়াল করেন তো, দেন বানানটা THEN আছে, THEN টাকে বলেছে অ্যাডভার্ব, এটা তো কনজাংশন না, এটি তো দুটি বাক্যের মাঝখানে আসতে পারে না, সো এটিও ভুল। এখানে আছে কি নো সুনার হ্যাড, সাবজেক্ট প্লাস ভার্ব 3, দেন সাবজেক্ট প্লাস ভার্ব 2, সো এটি হচ্ছে আমাদের রাইট আনসার, এটি আমাদের রাইট আনসার হবে। পরের প্রশ্নটি বলেছে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ। নো সুনার হ্যাড এর পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 আছে, দ্য পুলিশ সাবজেক্ট আছে, তার মানে ভার্ব 2 হবে। হ্যাঁ, দেন তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 হবে। তো এখানে দেন আছে, সাবজেক্ট প্লাস ভার্ব 2 আছে, দেন আছে, আবার হ্যাড চলে আসছে, হ্যাড আসলে তো হবে না। দেন আসছে, সাবজেক্ট আছে, কিন্তু রান, আমরা জানি রানের ভার্ব রান, রেন, রান, ঠিক আছে। তো এখানে রেন লাগবে, ভার্ব 2 লাগবে, কিন্তু ভার্ব 2 তো নাই। এখানে রান আছে, এটা ভার্ব 1 ও হতে পারে, ভার্ব 2 ও হতে পারে, ভার্ব 3 ও হতে পারে, ভার্ব 2 তো না, সো এটিও হবে না। তাহলে হোয়েন হি, এখানেও কি আছে? এখানে আমাদের এখানে আছে কি আছে? এখানে দেখেন ভার্ব 3 বা ভার্ব 1 আছে, সো এইটা আনসার হবে না। সো আনসার হবে আমাদের এটি, দেন হি র্যান ওয়ে। ওকে, দেন হি র্যান ওয়ে। আপনি কনসেপ্ট মাথায় নিলেই আপনি প্রশ্নগুলো দেখে আপনি আনসার করতে পারেন, মুখস্থ করা লাগবে না ভাই। এটা দেখেন এখানে বলছে নো সুনার ড্যাশ দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, এখানে বলেছে। তো এই প্রশ্নটি একটু ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্নটি আমি আপনাদের রেখেছি, আপনাদেরকে বিষয়টাকে দেখাবো। কেন দেখাবো? কারণ যারা খালি মুখস্থ করে তারা যে কট খাবে, এই প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কট খাওয়ার অনেক কি আছে, অনেক সম্ভাবনা আছে। আচ্ছা, নো ওয়ান ক্যান বি হ্যাপি কি ভাই, এগুলো আমরা ট্রান্সফরমেশন ক্লাসে দেখবো। হ্যাঁ, ট্রান্সফরমেশন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, এখন ওই জায়গায় গেলে তো আমাদের আজকের ক্লাস শেষ হবে না। জি ইয়াসিন আরাফাত, 3টা ক্লাসের পিডিএফ এই যে ফাইলটা, এই ফাইলে সব আছে, একসাথে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা 3টা ক্লাসের ফাইল একসাথে পেয়ে যাবেন। সব ক্লাসই যখন শেষ হবে, একটা টপিক শেষ হবে, একটা ফুল আপনাদেরকে একটা ফাইনাল একটা ফাইল আমি দিয়ে দিব। হ্যাঁ, ফুল এন্ড ফাইনাল একদম, ওইটা দেখে আপনারা সবকিছু লিখে নেবেন। এবং এই প্রশ্নগুলো নিবন্ধন পরীক্ষার আগের দিন যদি বলেন যে কি রিভিশন করবেন, শুধু এই শীটটা রিভিশন করবেন, এই টপিক থেকে রিলেটেড প্রশ্ন আপনি সবই পাবেন, ঠিক আছে। দেখেন এই প্রশ্নটা নিয়ে কেন কথা বলছি, দেখেন আমরা দেখলাম নো সুনার হেড এর পরে এখানে নো সুনার হেড থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকবে, এবং পরে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 2 থাকবে, তাই না? কিন্তু খেয়াল করেন বা এখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড এর পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, স্টুড হচ্ছে ভার্ব 2, ভার্ব 2 কি দিয়েছে? ভার্ব 2 তো দেয়নি, ভার্ব 2 দেয়নি। যখন এই পাশে ভার্ব 2 দেয়নি, অর্থাৎ এই পাশে যখন প্রেজেন্ট রেখেছে, প্রেজেন্টের সাথে কি পাস্ট পারফেক্ট হয়? আমরা কি শিখেছি? একটা পাস্ট পারফেক্ট তো আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে, একটা পাস্ট পারফেক্ট হলে আরেকটা পাস্ট ইনডিফিনিট হয়, যেটার কাজ আগে হয় পাস্ট পারফেক্ট, যেটি পরে হয় পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখানে তো দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্টের কোনো রিলেশন আছে? নাই। সো এই জায়গাতে এখন আমি চাইলেও হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারবো না, হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করতে পারবো না, যদি করি আমার ভুল হবে, এটি করা যাবে না। তো দেখেন এখানে এই যে হ্যাড, টিচার, এন্টার, ভার্ব 3 কিন্তু দিয়ে রাখছে। তো যারা মুখস্থ করে যাবে তারা কিন্তু এটি দেখে আনসার করে ফেলবে, কিন্তু এটি আনসার হবে না, কারণ প্রেজেন্টের সাথে আমি কিন্তু পাস্ট পারফেক্ট লিখতে পারবো না। হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে আমার এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে,
এটা লেখা যাবে না। এখন কি করতে হবে? নিয়মটা হচ্ছে, আপনি খেয়াল করেন তো, আমি যদি এই বিষয়টা একটু লিখে দেখাই তাহলে তো বুঝতে সুবিধা হয়। আমরা একটু আগে যখন লিখেছিলাম যে আমরা কি করব, আমরা এই যে হ্যাড থাকে, দেখেন হ্যাড থাকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পাস্ট পারফেক্ট থাকে, তখন পাস্ট ইনডিফিনিট লিখি। এখন এই বাক্যটাকে যখন আমরা লিখতে যাব তখন এই বাক্যটা আসলে দেখতে কেমন হবে, যদি আমরা এই বাক্যটাকে একটু লিখি। এখানে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি যে, যদি একটু খেয়াল করেন, আমরা লিখতে পারি যে নো সুনার দ্য টিচার enters the class then the students stand up. বাক্যটার মিনিংটা যদি একটু খেয়াল করেন তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটছে। এখানে মূলত বলা হচ্ছে যে ওই শিক্ষক তিনি যখনই ক্লাসে ঢুকেন তার শিক্ষার্থীরা দাঁড়িয়ে যান। অর্থাৎ এটি একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্রতিদিন এই ঘটনাটা ঘটে, প্রতিদিন হয়, এই কারণে এটাকে পাস্টে লিখে নাই। প্রতিদিন হয়, পাস্টে এই জন্য লিখে নাই। তো আমরা যেহেতু এই পাস্টটা প্রেজেন্ট রেখেছি, এই পাস্টটা প্রেজেন্টই হবে, কারণ সে প্রতিদিনই ক্লাসে ঢুকেন এবং প্রতিদিনই কি হয়, স্টুডেন্টরা দাঁড়িয়ে যান। এই পাস্টটা প্রেজেন্ট, এই পাস্টটা প্রেজেন্ট। দেন এন্টার্স লিখেছি ভাই, থার্ড পারসন সিঙ্গুলার, তো এই জন্য অ্যাজ যোগ করেছি, থার্ড পারসন সিঙ্গুলার অ্যাজ যোগ করেছি। তার মানে নো সুনার হ্যাড যখন দেই তখন ওই পাশে পাস্ট থাকে, আর যখন এই পাশে প্রেজেন্ট তখন এই পাশে প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। এখন আমাকে বলেন যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আপনি নেগেটিভ করতে যান, আপনি নেগেটিভ করার সময় কি ব্যবহার করেন বলেন তো? আমরা নেগেটিভ করার সময় ধরেন লেখা আছে যে হি ওয়াক্স, আমরা এটাকে কি লিখি? আমরা লিখি হি ডাজ নট ওয়াক, আমরা এটি লিখি হি ডাজ নট ওয়াক লিখি। আমরা ডাজ নট ব্যবহার করি, ভার্বের সাথে এস থাকলে ডাজ নট ব্যবহার করি। এই কারণে আমি কি বলেছিলাম, এখানে আগে ওই হ্যাড ছিল অক্সিলারি ভার্ব, হ্যাডটাকে সামনে নিয়েছি। এখন এই বাক্যে যদি আমি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে চাই, আমাকে ডাজ ব্যবহার করতে হবে না, ডাজ ব্যবহার করতে হবে। এই কারণে এই ডাজটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখন ডাজ কি করতে হবে, এই এসের জন্য ডাজটাকে সামনে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের বাক্যটা রাইট হয়ে যাবে। সো আমাদের রাইট আনসারটা হবে কি, আমাদের এই বাক্যের রাইট আনসারটা হবে, যদি একটু ভালো করে দেখেন, এই পুরো বাক্যটা আমাদের সুন্দরভাবে প্রেজেন্টে যদি আমরা সাজিয়ে লিখি, একটু কমপ্লিকেটেড আছে, বাট মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে। এই যে এস আছে না এখানে, এস, এই এস এর জন্য আমি কি করব, আমি এই সামনে একটা ডাজ লিখে দিব, ডাজ, হ্যাঁ। এবং ডাজ লেখার সময় আমি এই এসটা কি করব, বাদ দিয়ে দিব, এসটা বাদ দিয়ে দিব। তখন আমার বাক্যটা হবে নো সুনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। ঠিক আছে, যে যখনই শিক্ষকটি ক্লাসে ঢুকেন, ক্লাসে প্রবেশ করেন, স্টুডেন্টরা দাঁড়িয়ে যান। হ্যাঁ, ওই পাশে প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট। আর এই যে শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এই টেন্সের যে অক্সিলারি ভার্বটা ডাজ, সেটাকে আমরা শুধু সামনে দিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমাদের রাইট আনসার। আমাকে একটু জানাবেন যে আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হয়েছে কিনা, একটু জানাবেন। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের আনসারটা কোথায় লুকিয়ে আছে, আমরা বলেছি যে এটি আমাদের আনসার হবে না। এখানে শুরুতে ডাজ নাই, হবে না, ডু আছে, হবে না, ডাজ আছে, ডাজ দা টিচার এন্টার দ্য ক্লাস, সো এটি হবে আমাদের আনসার। ঠিক আছে, তো দেখেন জানলে কিন্তু পারবেন। এই যে এখন জানলেন, পরীক্ষা চিন্তা করতে পারবেন, কিন্তু যদি আপনি মুখস্থ করতেন, এগুলো নিয়ে আপনি কয়টা মুখস্থ করে মনে রাখবেন? হ্যাঁ, কয়টা আপনি মুখস্থ করে মনে রাখবেন? আপনারা বুঝতে পারছেন আশা করছি আমি। জি রাফি খান, জি ভাই, চেষ্টা করি বুঝিয়ে পড়ানোর, কারণ আমি চাই না আপনারা মাথায় মুখস্থ করেন, এগুলো মাথায় মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না। বাট ব্রেনকে যদি আপনি একটু কমন সেন্স দিয়ে ডেভেলপ করেন, এই যে কেন ডাজ আসে, কেন হেড সামনে আসে, নো সুনার কেন থাকলেই কেন সামনে আসে, কেন ওই পাশে সাবজেক্ট প্লাস ভার্ব টু, কেন হেড, যখন আপনি লজিক গুলো জানবেন তখন আপনাকে মুখস্থ রাখতে হবে না, প্রশ্নের দিকে তাকায়া আপনি চিন্তা করতে পারবেন। ইভেন আপনি মনে না রাখলেও ব্রেন আপনাকে মনে করাই দিবে, যদি একটু প্র্যাকটিস করেন জাস্ট। ঠিক আছে, আপনাকে ব্রেনই মনে করিয়ে দিবে। তো আমি আর এখানে এই প্রশ্ন নিয়ে আর কথা বললাম না, এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনাদেরকে শীটটা আমি দিয়ে দেবো, আপনারা সেটা এখান থেকে সলভ করে নেবেন। আমরা চলে যাচ্ছি পরের ধাপে। হ্যাঁ, আমরা এখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মজার জিনিস শিখবো। এখন আমাদের আর মানে সামনে কঠিন কিছু নাই। এই ডাজের ব্যাপারটা একটু কঠিন ছিল, টাফ ছিল, বাট আমি চেষ্টা করেছি অনেক সময় দিয়ে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসেন আমরা
একটু খেয়াল করব এই জায়গাটাতে যে টু দিয়ে কি বোঝায় আসলে। আমরা অনেকেই আমরা এইভাবে পড়ি যে এটা হচ্ছে টু, এটা হচ্ছে টু না, একটা টু আর একটা টু, বাট না, দুইটাই হচ্ছে টু, দুইটাই টু, একটা টু আর একটা টু এরকম না, দুইটাই টু, ঠিক আছে। টি এর উচ্চারণ ইংলিশে ঠ এর মতো হয়। আচ্ছা, এখন এই জায়গাতে আমাদের যেটা জানতে হবে যে আমাদের এই মাঝখানে এরকম একটা গ্যাপ দেওয়ার একটা রিজন আছে, এটা পরে টু দেওয়ার একটা রিজন আছে। আমরা যখনই কোনো সেন্টেন্স লিখবো আমরা মনে রাখবো যে এই টু দিয়ে অতিরিক্ত কিছু বোঝায়। যখন আমরা বলি যে টু হট মানে প্রচন্ড গরম, অতিরিক্ত গরম, এটি বোঝায় টু হট, অনেক বেশি গরম। এবং দেখা যায় যে টু এবং টু এর মাঝখানে সবসময় এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হয় অথবা একটা অ্যাডভার্ব দিতে হয়। দুটির মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দুটি যে কোনো একটি বসে, যে কোনো একটি বসে। আর এই টু শব্দটা নিজেও একটা অ্যাডভার্ব, সে নিজেও একটা অ্যাডভার্ব। এবং এই টু এর পরে সবসময় আমাদের একটা ভার্ব ওয়ান দিতে হয়, একটা ভার্ব ওয়ান দিতে হয়। কারণ আমরা জানি টু এর পরে ভার্ব ওয়ান বসে, টু প্লাস কি বসে, ভার্ব ওয়ান বসে। টু তো কোনো কনজাংশন না যে টু এর পরে আমি আর একটা সাবজেক্ট দিব। টু হচ্ছে একটা প্রেপোজিশন, যার পরে আমরা নর্মালি হচ্ছে কোনো একটা নাউন প্রোনাউন ব্যবহার করতে পারি অথবা ইনফিনিটিভ বানানোর জন্য আমরা টু দিতে পারি। ইনফিনিটিভের বিষয়টা আমরা নন ফাইনাল ভার্বের ক্লাসে আলোচনা করব। টু প্লাস ভার্ব ওয়ান আমরা দিয়ে থাকি। এবং আপনাকে যদি কখনো কেউ বলে যে এই বাক্যটা কি নেগেটিভ, নো, এই বাক্যটা অ্যাফার্মেটিভ, এই বাক্যটা অ্যাফার্মেটিভ, কিন্তু এইটা মিনিং এর দিক থেকে নেগেটিভ, অর্থটা হবে নেগেটিভের মতো, অর্থটা নেগেটিভের মতো, কিন্তু সেন্টেন্সটিকে নেগেটিভ বলা যাবে না, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্রান্সফরমেশন ক্লাসে এটিও বুঝাবো কেন এটিকে নেগেটিভ বলা যায় না, অ্যাফার্মেটিভ বলতে হয়, কিন্তু মিনিং এর ক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে, বুঝাবো, টেনশন করবে না, সবকিছুর রিজন আছে, এগুলো এমনিতে এমনিতে হয় না। এখন আমরা শিখলাম যে মাঝখানে কি দিব, মাঝখানে দিব আমরা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, আর টু প্লাস ভার্ব ওয়ান হবে। যেমন আমি লিখতে পারি যে হি ইজ টু উইক টু ওয়াক। এটার মানে হলো, একটু খেয়াল করেন, এখানে বলছে হি ইজ টু উইক, যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আপনি মিনিং এর মধ্যে বলবেন পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, কিন্তু বাক্যটাকে বলতে হবে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ বাক্য না, এটা অ্যাফার্মেটিভ বাক্য। কারণ এই বাক্যে কোনো নট নাই, নেভার নাই, নাথিং নাই, কিচ্ছু নাই। সো এই বাক্যটা অ্যাফার্মেটিভ, কিন্তু মিনিং এর দিক থেকে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আমরা বলছি টু উইক মানে এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল হলে তো সে হাঁটতে পারবে না। যখন আমি বলে ফেলছি সে অনেক বেশি দুর্বল, যখন বলে ফেললাম তখনই আসলে বলা হয়ে গেছে এই লোক আর হাঁটতে পারবে না। আর যে লোকটা অনেক বেশি দুর্বল সে কেমনে হাঁটবে বলেন? সো এই অনেক দুর্বল বলার মধ্যেই তার এই যে না হাঁটার ব্যাপারটা এখানে লুকিয়ে আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সে অতিরিক্ত দুর্বল, হাঁটার মতো না, সে হাঁটতে পারবে না, অনেক বেশি দুর্বল, ঠিক আছে। এই যে উইক একটা অ্যাডজেক্টিভ, দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন এখানে উইক হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আর পরে টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আমরা প্রশ্ন দেখি এটা দিয়ে কিরকম ভাবে প্রশ্ন এসেছে। 13তম নিবন্ধনে এসেছিল যে দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোশ্চেন। দ্য বয় ইজ, আমাদের কি লাগবে বলেন তো? টু লাগবে, তাই না? এখানে টু আছে, হবে না, টু আছে, হবে না, প্রথমেই ভুল। এখানে টু আছে এবং পরে টু আছে, আর এই যে এখানে আনসারটা ভার্ব ওয়ান, সো এটি আমাদের রাইট আনসার। এখানে টু আছে, হবে না। প্রশ্নটির মানে বাংলা যদি আমরা ট্রান্সলেশন দেখি, দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোশ্চেন, অর্থাৎ ছেলেটা এতই বোকা যে সে প্রশ্নের উত্তর দিতে পারে না, একদম মানে কিছুই পারে না আর কি। পরেরটা দেখেন, বলছে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট। টু এর পরে দেখেন অ্যাডজেক্টিভ, ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ দেয়া আছে, তার মানে এখন টু প্লাস ভার্ব ওয়ান লাগবে। টু প্লাস ভার্ব ওয়ান আছে, 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 সব জায়গায় টু প্লাস ভার্ব ওয়ান আছে। তার মানে এখন আমাকে মিনিং দেখতে হবে, মিনিং না দেখলে বুঝতে পারবো না। বলছে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু টেল এ লাই, যে লোকটা এতই অসৎ যে সে মিথ্যা না বলে পারে না, সে মিথ্যা না বলে পারে না। বিষয়টা কেমন? ডিসঅনেস্ট হলে সে মিথ্যা না বলে পারে না এরকম হবে নাকি? দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু টেক ব্রাইব, যে লোকটা এতই অসৎ যে সে ঘুষ না নিয়ে পারে না। তো অসতের সাথে ঘুষ ব্যাপারটা যায়, তাই না? সো আমাদের আনসারটা এখান থেকে টু টেক ব্রাইব নিতে হবে, বলতে হবে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু টেক ব্রাইব,
লোকটা এতই অসৎ যে ঘুষ না নিয়ে সে পারে না, ঘুষ তাকে নিতেই হয়, সে ঘুষ সব সময় নেয়। ঠিক আছে, সো আমাদের এখানে মিনিং দেখে আনসারটা করতে হচ্ছে। পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটিতে বলছে হি ইজ ডাল দ্যাট। আচ্ছা, এখানে আমাদের সো দ্যাটের আলোচনা চলে আসছে, সো দ্যাটের আলোচনাটা আমি করে নেই, তারপর হচ্ছে আমরা এই বিষয়টাকে আমরা দেখেন, আমরা সো দ্যাটের আলোচনা যদি করি, সো দ্যাট আর টু এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা রিলেশন আছে। এই সো দ্যাটের আলোচনা কিন্তু ওই টু ড্যাশ ড্যাশ টু যেটা আমরা পেলাম ওখান থেকে এসছে। ট্রান্সফরমেশনে আমরা এটা দুইবার পাবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়ার সময় পাবো, আবার কমপ্লেক্স টু সিম্পল শেখার সময় আমরা এই ব্যাপারটা পাবো। দুইটার মধ্যে একটা রিলেশন আছে। আপাতত রিলেশনে যাচ্ছি না, ওটা একটু অন্য ওয়েতে আলোচনা করতে হবে। শুধু এখানে বেসিক কনসেপ্ট একটু মাথায় নিয়ে রাখেন, সেটি হচ্ছে যে এই যে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এইটার মাঝখানে হচ্ছে সেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। এই দুটার মাঝখানেও অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে। এবং দেখেন আগে ছিল টু, টু ছিল প্রিপজিশন, তারপরে ভার্ব ওয়ান লিখেছি। কিন্তু দ্যাট কিন্তু দ্যাট একটা কনজাংশন, দ্যাট একটা কনজাংশন। সো এইটার পরে আমাদেরকে আবার কি করতে হবে, একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পরে আপনাদেরকে এখানে একটা ক্যান নট অথবা একটা কুড নট লিখতে হবে, ক্যান নট অথবা কুড নট, এবং তারপরে ভার্ব ওয়ান লিখতে হবে। এখন আপনি এইভাবে পড়ে মুখস্থ করতে পারেন, কিন্তু আমি যদি ভালো করে ব্যাখ্যা করে দিই আপনাকে এইটাও মুখস্থ করতে হবে না। একটু খেয়াল করেন আমি কি বলি। আমরা অলরেডি স্ট্রাকচারটা যদি আমি একটু একটু কম্পোজ করে আপনাদের সামনে রাখি, বুঝতে ভালো হয়। আমরা বলেছি যে এই যে সো দ্যাট যখন থাকবে, এই সো দ্যাটের পরে আমরা কি করছি, সো দ্যাটের পরে আমরা বলেছি আমরা বাক্যের সাবজেক্টে আবার লিখবো, তারপর হচ্ছে ক্যান নট লিখবো অথবা কুড নট লিখবো, কুড নট, এবং তারপর আমরা একটা ভার্ব ওয়ান লিখবো। কেন লিখবো আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমরা একটু আগে একটা বাক্য লিখেছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক। যেহেতু পড়বো একটু বুঝে শুনেই পড়ি। মূল বিষয়টা হচ্ছে কি জানেন, মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যেটি করতে হয়, এই হি ইজ ঠিক থাকবে, এই টু আছে না, এই টু এর জন্য আমাদেরকে সো লিখতে হবে, তো টু এর জায়গায় সো লিখলাম। আর এই যে এখানে উইক আছে, অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডভার্ব, এখানে যেটি থাকুক সেটি লিখে ফেলবো। তাহলে হি ইজ টু এর জন্য সো লিখলাম, উইক বসে গেল। আর এই দ্যাটের পরিবর্তে আপনাকে, এই টু এর পরিবর্তে আপনাকে দ্যাট লিখতে হবে, তাহলে লিখবো দ্যাট। অর্থাৎ এখানে যেটি হচ্ছে টু ড্যাশ ড্যাশ টুটা সো ড্যাশ ড্যাশ দ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, টু ড্যাশ ড্যাশ সোটা টু ড্যাশ ড্যাশ দ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। টুটা সো হয়ে গেছে, টুটা দ্যাট হয়ে গেছে। এরপর বলেছি বাক্যের যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা আপনাকে আবার লিখতে হবে, আবার লিখতে হবে, কারণ দ্যাট একটা কনজাংশন বাই, কনজাংশনের পরে সাবজেক্ট দিতে হয়, এই জন্য আপনাকে সাবজেক্ট দিতে হবে। এখানে কি আছে, হি আছে, এই জন্য হি দিব। তারপর বলেছি একটা ক্যান নট অথবা কুড নট দিতে হবে। এখন আপনি ক্যান নট দিবেন নাকি কুড নট দিবেন, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না, সিদ্ধান্ত নিবে এই ভার্বটা। দেখেন এইটা প্রেজেন্ট আছে না, যদি এই পাশ প্রেজেন্ট হয় ওই পাশও প্রেজেন্ট হবে, প্রেজেন্ট মানে ক্যান। আর যদি এই পাশটা পাস্ট হতো, এখানে ইজ এর জায়গায় যদি ওয়াজ থাকতো, যদি থাকে ওয়াজ, ওয়াজ কি, ওয়াজ পাস্ট, তখন আপনি কুড নট নিবেন। এই পাশ প্রেজেন্ট, ওই পাশে ক্যান নট, এই পাশে পাস্ট, ওই পাশে কুড নট, ম্যাচ করে দিলেই হয়ে যাবে। সো আমাদের এখানে ইজ আছে, সো আমরা ক্যান নট বা কুড নট থাকলে আমরা ক্যান নট নিব, ক্যান নট। তারপরে ভার্ব ওয়ান দরকার না, তারপর আমাদের একটা ভার্ব ওয়ান দরকার, তো ভার্ব ওয়ান তো ওয়াক দেয়াই আছে, সেই ওয়াকটা লিখে দিব, ওয়াকটা লিখে দিব। তাহলে আমাদের বাক্যটা কি হচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে, এই দ্যাট মানে যে, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে সো ড্যাশ ড্যাট দ্যাট থাকলে সাবজেক্ট আর ক্যান নট বা কুড নট আসবে, এই পাশ দেখে, এই পাশ প্রেজেন্ট থাকলে ক্যান নট, এই পাশ পাস্ট থাকলে কুড নট, আর ভার্ব ওয়ানটা বসিয়ে দিলে বাক্যটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক আমাদের এই সো ড্যাশ ড্যাশ দ্যাটের আলোচনায়। ওকে, তো আমরা একটু তাহলে বাক্য দেখি আমরা পারি কিনা। আমরা দেখি এই প্রশ্নটাতে বলেছে যে হি সো ডাল দ্যাট, দেখেন ওই বাক্যটা এখন ডাল দিয়ে দিয়েছে, সো ড্যাশ ড্যাট দ্যাট, ডাল কিন্তু সে আগের মতোই আছে। তাহলে এখন এখানে ইজ আছে, তাহলে এখানে আমাকে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কি, হি, হি নিতে হবে, তাহলে হি আসবে। আর যেহেতু এখানে ইজ আছে তাহলে আমাকে এখানে ক্যান নট নিতে হবে, ক্যান নট, ই যেহেতু আছে ক্যান নট নিতে হবে। তো আমাদের এখানে হি প্লাস কুড আছে, হবে না, হি প্লাস কুড আছে, হবে না, হি ক্যান নট আছে, সো এটি আমাদের আনসার হবে। এখানে হি, এখানে
নট নেই, সো এটিকে নেওয়া যাবে না। সো আনসার হচ্ছে আমাদের সি, হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, যে সে এতই বোকা যে সে কিছুই বোঝে না, সে এতই বোকা যে সে কিছুই বোঝে না, কিছুই বুঝতে পারে না। ওকে, আপনারা বুঝতে পারলেন আশা করছি। ওকে, আমরা পরের আলোচনায় যাই। আমরা আর বেশি দূর নাই, অল্প একটু আছে। সো ড্যাট এবং হচ্ছে ইন অর্ডার দ্যাট, আমি এখানে এই দুটির আলোচনা করব। আমরা একটু আগে সো ড্যাশ ড্যাট দ্যাটের আলোচনা করেছি, সো ড্যাশ ড্যাশ দ্যাট, আর এখন কিন্তু শুধু সো দ্যাট এবং হচ্ছে আমরা ইন অর্ডার দ্যাট পড়ছি। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটি বিষয় খেয়াল করবেন। এখন এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের অর্থ কি? এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের অর্থ হচ্ছে, এই দুটোর অর্থ হচ্ছে যেন, খেয়াল রাখতে হবে, দুটোর অর্থ হচ্ছে যেন বা যাতেও আমরা বলতে পারি। হ্যাঁ, যেন বা যাতে, যেন বা যাতে আমরা মনে রাখি, এই দুটোর অর্থ হচ্ছে যেন এবং যাতে, এবং এই দুটিও কনজাংশন। আপনি খেয়াল করবেন, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট মানে এগুলো কনজাংশন হিসেবে বাক্যে বসে এবং বাক্যের দুটি অংশকে যুক্ত করে, দুটি অংশকে যুক্ত করে। আমরা এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রে যেটি দেখব, যে এই সো দ্যাট আমি একটা লিখছি কিন্তু আসলে দুটি বিষয় একই জিনিস। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট থাকবে, এরপর একটা ক্যান থাকে অথবা একটা মে থাকে, অথবা আমরা দেখি যে যখন উই পাস আবার পাস্ট থাকবে, পাস্ট থাকলে তখন আমাদেরকে এখানে আমরা কুড ব্যবহার করতে পারবো, অথবা আমরা এখানে মে এর পাস্ট ফর্ম মাইট ব্যবহার করতে পারবো, মাইট প্লাস। আর আমরা শিখেছি যে ক্যান, মে, কুড, মাইট এগুলো তো সবগুলো মডেল, এগুলোর পরে বেস ফর্ম বসবে, আমরা আগেই শিখে আসছি এই কনসেপ্ট। সো সাবজেক্টের পরে ক্যান, মে, কুড, মাইট, তারপরে ভার্ব ওয়ান হবে। বলেছি ক্যান মে হবে যদি এই পাশে প্রেজেন্ট থাকলে ক্যান মে, এই পাশে পাস্ট থাকলে আপনার কুড অথবা মাইট ব্যবহার করব। কিন্তু এখানে আমাদের ছোট্ট একটা বিষয় জেনে রাখতে হবে, সেটি কি দেখেন, ক্যান এবং কুড আমরা কখন ব্যবহার করি? ক্যান এবং কুড, ক্যান এবং কুড আমরা ব্যবহার করি আমাদের ক্ষমতা বোঝাতে। একটু মনে রাখতে হবে, এটা আমরা বোঝাই ক্ষমতা, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, এটা দিয়ে আমরা স্কিল বোঝাই। স্কিল, স্কিল বোঝাই কি? যেমন ধরেন আমি 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 সাঁতার কাটতে পারি, এটা আমার স্কিল। আপনি শিখেন না, আপনি পারেন না। আমি সাইকেল চালাতে পারি, বাইসাইকেল, মোটরসাইকেল আমি চালাতে পারি, আপনি পারেন না। আপনি শিখেন নাই, আপনি পারেন না, এটা আমার স্কিল, আমি এটা পারি এবং এটা আমি শিওর যে আমি এটা পারি। আমি গাছে উঠতে পারি কিনা এটা কিন্তু আমি জানি, আমি হয়তো ইতিমধ্যে চেষ্টা করেছি বা করিনি, অথবা আমি গাছের কাছে এখন যাব, গিয়ে আমি চেষ্টা করব, করে যদি পারি বলবো হ্যাঁ পারি, না পারলে বলবো পারি না। এটা আমার কি স্কিল। এবং এই ক্যান দিয়ে আমরা যে বাক্যগুলো লিখি এগুলো মোটামুটি আমাদের জানা, যেটা আমি পারি বা পারি না জানা। আর মে দিয়ে বুঝাবে, মে বা মাইট, এই দুইটা জিনিস দিয়ে বোঝায় সম্ভাবনা, মনে রাখতে হবে, এই দুইটা জিনিস দিয়ে বোঝায় সম্ভাবনা। আমরা অনেকভাবে এগুলোকে বিশ্লেষণ করি, যেমন অনেকে আমরা বলতে পারি যে আমরা অনেকে বলি যে অনুমতি নেওয়ার জন্য মে মাইট ব্যবহার করি, আসলে সেখানেও সম্ভাবনা বোঝায়। যেমন আমি স্যারকে বলি যে মে আই কাম ইন স্যার, মে আই গেট ইন স্যার, যখন আমি বলি তখন কি বোঝাচ্ছে? আমি স্যারকে স্যার আমি কি আসতে পারি, স্যার কিন্তু নাও করতে পারে, না আইসো না, তার মানে এটাও সম্ভাবনা, আমি ঢুকতে পারবো না সম্ভাবনা। সো মে মাইট আমরা যখনই ব্যবহার করি সেটা দিয়ে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করে আমাদেরকে ক্যান মে ব্যবহার করতে হবে। এখন আমরা বাক্য লিখি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন আমি বলতে পারি যে উই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে করে, উই মে লিভ যাতে করে আমরা বাঁচতে পারি, যাতে করে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, উই ইট সো দ্যাট উই মে লিভ। দেখেন কি করেছি, এই যে মাঝখানে এটা হচ্ছে কনজাংশন, এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, এখানে এটা যেহেতু প্রেজেন্ট আছে এজন্য মে দিয়েছি। ঠিক আছে, এখন আমি লিখেছি যে উই ইট সো দ্যাট উই মে লিভ, যে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। সম্ভাবনা, কারণ খাইলে যে বাঁচবো গ্যারান্টি নাই তো, মরেও তো যেতে পারি। খাইলেই কি বাঁচবো বলেন? বাঁচা তার অনেক কিছুর উপর নির্ভর করে। সো আমি এখানে সম্ভাবনা বোঝাতে ক্যান ব্যবহার করে, মে ব্যবহার করেছি। কারণ কেউ যদি বলে যে স্যার না খাইলেই বাঁচবো, আমি ক্যান ব্যবহার করতে চাই, আপনি করতে পারেন। আপনি যদি বলেন যে ক্যান লিখবেন যে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ,
আপনি ক্যান ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে দুটি হবে, কোনো অসুবিধা নাই, এই ক্ষেত্রে দুটি হতে পারে। তো আমরা তাহলে শিখলাম যে সো দ্যাট থাকলে আমরা পরে সাবজেক্ট প্লাস ক্যান, মে, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান লিখছি। আমরা প্রশ্ন দেখি, তাহলে এই কনসেপ্টগুলো আরেকটু আমরা ক্লিয়ার হবো। যেমন এখানে বলছে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড। দেখেন তো এখানে ওয়ার্কটা কি পাস্টে আছে, তার মানে এখানে আমাকে কুড নিতে হবে অথবা মাইট নিতে হবে, কুড অথবা মাইট। তো এখানে ক্যান নেওয়া যাবে না, মে নেওয়া যাবে না, কুড নেওয়া যাবে, শুড নেওয়া যাবে না। সো আমাদের আনসার হচ্ছে কুড। মিনিংটা হচ্ছে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে করে, উই কুড সাকসিড যাতে করে আমরা সফল হতে পারি, অথবা যেন আমরা সফল হতে পারি। ঠিক আছে, যেন আমরা সফল হতে পারি। এখানে পারি বললেও কিন্তু ওইটা পাস্ট হয়ে গেছে। ঠিক আছে, যদি কঠোর পরিশ্রম করে থাকি হয়তোবা সফল হয়েছিলাম, পাস্টের কথা। ঠিক আছে, পরেরটা বলছে উই ইট ড্যাশ উই মে লিভ। এই যে উই ইট, এই যে সাবজেক্ট প্লাস মে আছে, তার মানে মাঝখানে ফর দেওয়া যাবে না, বিকজ দেওয়া যাবে না, সো দ্যাট দেওয়া যাবে, লিস্ট দেওয়া যাবে না। লিস্ট দিলে বলেছিলাম শুড লাগে অথবা মাইট লাগে, শুড অথবা মাইট লাগে। ঠিক আছে, সো সো দ্যাট আনসার নিতে হবে। পরেরটা বলেছে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে, ড্যাশ, এখানে পরবর্তীটা কি হবে, হি ইজ ওয়ার্কিং হার্ড। এরপর আমাদের এখানে as he can shine in life, as that he can shine in life, to shine in life, আর so he can shine in life, so that আমাদেরকে আনসার নিতে হবে। এই পাশে যদিও প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, এরকমের যে কোনো কিছু থাকতে পারে। এর আগের গুলো আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমি আপনাদের এক্সাম্পল দেখিয়েছি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, থাকুক, প্রেজেন্ট তো প্রেজেন্ট হলেই হবে। সো হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করছে যাতে করে সে জীবনে কি করতে পারে, সে যেন শাইন করতে পারে। ওকে, আচ্ছা এইবার আসেন ইন অর্ডার টু। ইন অর্ডার দ্যাট আর ইন অর্ডার টু কিন্তু এক জিনিস না। ইন অর্ডার দ্যাট এক জিনিস, ইন অর্ডার টু কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে, আমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, আমরা অনেকে পারছি, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, আপনাদের এই আগ্রহ থাকলে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে ভাই আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে। এত মেসেজ পাই, এত মেসেজ পাই, শুধু বলে স্যার মনে থাকে না, এত রুল মনে থাকে না, মনে থাকে না। আমি বারবারই বলি যে অনেক কনসেপ্ট আছে, আপনি যদি বুঝে পড়েন ইংলিশে 90 থেকে 95% আমি বলতে পারি যেগুলো কনসেপ্ট দিয়ে মনে রাখা যায়, বাক্যের মধ্যে কি ঘটছে এটা বোঝা যায়। আর 5% এক্সেপশনাল, যেমন লিস্টের পরে শুডই দিতে হবে, কোনো রুল নাই, ওইটাই দেয়া লাগে, এটা মুখস্থ করতে হয়। এরকমের কিছু ব্যাপার থাকে মুখস্থ, আর সবকিছুই মিনিং এবং কনসেপ্টের কারণে মনে থাকে যে হ্যাঁ এইটাই তো আমাকে করতে হবে। আর এই যে প্রত্যেকটা বাক্যে মিনিং বলে দেই, মিনিং বলে বলে যখন আপনি প্র্যাকটিস করবেন, একটা সময় আপনি আপনার রিডিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ হবে এবং আপনি কিন্তু পরবর্তীতে নিজে নিজে পড়তেও পারবেন, লিখতেও পারবেন। ঠিক আছে, এই জন্য মুখস্থের চিন্তা একটু বাদ দিতে হবে, দিলে ভালো হয়। দেখেন আমরা ইন অর্ডার দ্যাট পড়েছি, দ্যাট বলেছিলাম কনজাংশন, সো ওইটা কিন্তু কনজাংশন ছিল, ইন অর্ডার দ্যাট সো দ্যাট একই কথা। কিন্তু ইন অর্ডার টু এটি কিন্তু আবার ভিন্ন ব্যাপার, ইন অর্ডার টুটা একটা ভিন্ন ব্যাপার। ঠিক আছে, ইন অর্ডার টুটা ভিন্ন ব্যাপার কেমন দেখেন, আমি একটা বাক্য বলতে পারি যে I went there to meet সাদি, যে আমি সাদির সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম। I went there to meet সাদি, আমি সাদির সাথে দেখা করতে গিয়েছিলাম। টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে না, ইনফিনিটিভ। আপনি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু সেম ওয়েতে ব্যবহার করতে পারবেন। টু যেখানে দেই সেখানে আমরা টু না দিয়ে আমরা চাইলে ইন অর্ডার টুও ব্যবহার করতে পারি। তাহলে আমি বলতে পারি যে I went there in order to meet সাদি। ঠিক আছে, ইন অর্ডার টু মিট সাদি, আমি কিন্তু এইভাবে বাক্যটি বলতে পারি। অর্থাৎ আমরা বাক্যে টুও দিতে পারি, আবার যদি চাই যে আমি টু দিব না, ইন অর্ডার টু দিব, একই কথা একই মিনিং হবে, জাস্ট টু একটা প্রিপোজিশন আর ইন অর্ডার টু হচ্ছে একটা ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে এখানে বসছে। ঠিক আছে, একই কথা, দুটির অর্থ সেম। তাহলে ইন অর্ডার দ্যাট আর ইন অর্ডার টু দেখে আবার ভরকে যাবেন না, দুটি ভিন্ন ব্যাপার। ঠিক আছে, দুটি ভিন্ন ব্যাপার। টু থাকলে ভার্ব ওয়ান দিব, আর ইন অর্ডার দ্যাট থাকলে, একটু আগে দেখেছি ইন অর্ডার দ্যাট থাকলে কিন্তু আমরা তখন এই যে ইন অর্ডার দ্যাট এখানে যেটা দেখেছি, ইন অর্ডার দ্যাটের সময় কিন্তু সে সো দ্যাটে যা শিখেছি আমরা সেইটা মেনটেন করে কিন্তু বাক্যগুলো লিখবো। সো এই দুইটাকে কিন্তু গড়বড় করে ফেলবেন না। হ্যাঁ, গড়বড় করে ফেলবেন না, গড়বড় করে ফেললে কিন্তু সমস্যা হবে। ওকে, আচ্ছা
এখানে আর আমাদের কথা নাই, আমরা চলে যাচ্ছি অ্যাজ এজ এর রুলে। অ্যাজ এজ একটু ভালো করে মনে রাখবেন। দেখেন এই দুইটার মাঝখানেই অ্যাজ এজ এর মাঝখানে আপনি এখানে অ্যাডভার্ব আপনি দিতে পারেন, অ্যাডজেটিভ দিতে পারেন, আপনার ইচ্ছা। মিনিং এর জন্য আপনি অ্যাডভার্ব, অ্যাডজেটিভ যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই, দুটোই দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে কয়েকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে আমরা এগুলোর মাঝখানে যে অ্যাডজেটিভ অ্যাডভার্ব দিব, আমাদের এই যে এখানে অ্যাডজেটিভ অ্যাডভার্ব গুলি দিব, অ্যাডজেটিভ দেন আর আপনি সেটা অ্যাডভার্ব দেন, মনে রাখতে হবে এগুলো সবসময় আমাদেরকে দিতে হবে পজিটিভ ফর্মে। পজিটিভ কি আমরা ডিগ্রিতে ছোটবেলা পড়েছিলাম যে এরকমের, যে গুড, তারপর ছিল বেটার, বেস্ট, আমরা পড়েছিলাম। আমরা এরকম পড়েছিলাম যে ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। আপনারা যারা হচ্ছে এগুলো কম জানেন তারা একটু ডিগ্রির আমাদের প্রত্যেকটা বইতে এগুলো আছে, আমরা একটু এগুলো দেখে নিলে ভালো হবে। শুধু মনে রাখতে হবে যে আপনি যখন এই সো এবং অ্যাজ এস এবং সো অ্যাজ এর মাঝখানে ব্যবহার করবেন, তখন আপনি শুধু এই পজিটিভ গুলো ব্যবহার করতে পারেন। পজিটিভ, এখানে কম্পারেটিভ সুপারলেটিভ ব্যবহার করা যাবে না, করলে ভুল হবে। এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা শিখবো যে যখন একটি বাক্য অ্যাফার্মেটিভ হবে, হয়, এই অ্যাফার্মেটিভ একটি বাক্যে আপনি দুটোই ব্যবহার করতে পারেন। অ্যাফার্মেটিভ একটি বাক্যে যদি আপনি চান যে স্যার আমি অ্যাজ এস লিখবো, আপনি লিখতে পারেন। যদি বলেন আপনি সো অ্যাজ এস লিখবেন, আপনি দুটোই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোই লিখতে পারবেন। কিন্তু বাক্যটি যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে আপনাকে অবশ্যই সে বাক্যে সো ড্যাশ ড্যাশ অ্যাজ লিখতে হবে। নেগেটিভ হলে সো লিখতে হবে। নেগেটিভ বাক্যে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি চাইলেও কিন্তু ওই অ্যাজ এস লিখতে পারবেন না, লিখলে ভুল হবে। অ্যাফার্মেটিভে আপনি যেইটা ইচ্ছা লেখেন হবে, কিন্তু নেগেটিভে অবশ্যই সো নিতে হবে, সো না নিলে হবে না। আমরা একটু বাক্য দেখি, প্রশ্নগুলি কিরকম ভাবে আসছে একটু দেখেন। এখানে বলছে যে নো অ্যানিমেল ইজ সো বিগ ড্যাশ দা ব্লো হোয়েল। তো এই বাক্যটা নো আছে, দেখেন নো আছে, তো নো আছে বলে কিন্তু নেগেটিভ না, নেগেটিভ বলে কিন্তু তারা এখানে সো ব্যবহার করেছে, দেখেন সো ব্যবহার করেছে। তো আমরা নো অ্যানিমেল ইজ সো বিগ, তারপরে কি লাগবে, একটা অ্যাজ লাগবে না, অ্যাজ। তাহলে অ্যাজ কোথায় আছে, এই যে অ্যাজ আছে, সো এটি আমাদের আনসার হবে, ঠিক আছে। নো অ্যানিমেল ইজ সো বিগ অ্যাজ। আচ্ছা, তো একটা পরীক্ষাতে প্রশ্নটা আসছে, আমার মনে হয় এটা আপনারা বুঝেছেন, বেসিক কনসেপ্ট, আমি আশা করবো আপনারা পারবেন। এরপর আসেন ডু অলদোর ব্যাপারে আমরা একটু কথা বলবো। আমাদের ক্লাসটা কি একটু বড় হয়ে যাচ্ছে আজকে? আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে আমাদের এই অংশটা দিয়ে শেষ করব। আমাদের আর অল্প কিছু অংশ আছে, আগামী ক্লাস ওটি শেষ করে আমরা ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। আমরা এই কনসেপ্টটা লাস্টে বুঝি, লাস্ট আজকের জন্য। দেখেন ডু অলদো, এই দুটিও কিন্তু কনজাংশন। ডু অলদো কি, ডু অলদো প্রথম কথা হচ্ছে ডু অলদো হচ্ছে কনজাংশন। খুব মজার একটা ব্যাপার এখানে আছে, ট্রান্সফরমেশন, এই বিষয়গুলো আমাদের লাগবে। এবং ডু অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। ডু অলদোর মানে কি, যদিও, খেয়াল রাখতে হবে, ডু অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। এখন কনজাংশন, যদিও, এই বিষয়গুলো মনে রাখা সহজ, কিন্তু সমস্যা হলো গিয়ে যে আপনি যখন অলদো এবং দো এই দুটি বিষয় ব্যবহার করবেন, তখন একটা বিষয় খেয়াল রেখে ব্যবহার করতে হবে। এক পাশে যা বলবে অন্য পাশে তার বিপরীত কিছু ঘটবে, এক পাশে যা বলবে বিপরীত ঘটবে। বিষয়টা এমন, যেমন আমি বলতে পারি যে দো হি ইজ রিচ, যদিও সে খুব ধনী, হি ইজ ডিসঅনেস্ট, কিন্তু তবু সে অসৎ। একটু যদি খেয়াল করেন যে এই যে আমি এক পাশে বললাম যে এটা যেহেতু একটা কনজাংশন, সাবজেক্ট ভার্ব দুটি জিনিস থাকবে। যদিও তিনি ধনী, যেহেতু তিনি ধনী, তার কিন্তু এখন লোভ থাকার কথা না, তার কিন্তু এখন সৎ হওয়ার কথা। কিন্তু বিপরীত পাশে কি হবে, বলবে সে অসৎ, অর্থাৎ সে ধনী, তার কিন্তু সৎ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসৎ হচ্ছেন। বিপরীতটা ঘটবে, দুই পাশে কখনো এক জিনিস থাকবে না। এরকম আপনারা বাটের ক্ষেত্রে খেয়াল করবেন, বাটের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটে।
যেমন এই বাক্যটাকে বলতে পারি হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। যদিও তিনি কি ধনী কিন্তু তিনি অসৎ, বিপরীত বিষয়টা ঘটবে। দুয়ালদুর এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, দুই পাশে বিপরীত কিছু ঘটবে। এখানে আর কিছু আপনাকে মনে রাখতে হবে না, সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব থাকবে, এখানে সাবজেক্ট ভার্ব থাকবে, এবং মিনিংটা কি হবে বিপরীত হবে, দুই পাশে ভিন্ন কনসেপ্টে কথাগুলি হবে। যেমন দেখেন এখানে বলছে দো হি ইজ পোর, যেহেতু সে গরিব তার কেমন হওয়ার কথা বলেন তো, যদিও সে গরিব সে কি হবে, তার হিসেবে অসৎ হওয়ার কথা, কিন্তু তিনি সৎ হবেন। সো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটি আনসার হবে। এন দেওয়া যাবে না, কারণ এখানে দো এর পরে এন ব্যবহার করা যাবে না, আর বাট ব্যবহার করা যাবে না, কারণ এই দো শব্দের মধ্যেই যদিও কিন্তু লুকিয়ে আছে। যদিও কিন্তু, দো শব্দের অর্থ হচ্ছে যদিও কিন্তু, শুধু যদিও না। যদিও তিনি গরিব কিন্তু তিনি সৎ, এটার মধ্যেই কিন্তু আছে, আর নতুন করে বাট নেওয়া যাবে না, বাট নিলে ভুল হবে। দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, হেয়ার দো কি, এই যে দো বলেছে কি, দো একটা কনজাংশন, এই যে সি নাম্বার আনসার হবে, দো হচ্ছে কনজাংশন, কারণ সে অ্যাক্টিভ সাবজেক্ট অ্যাক্টিভ ভার্ব, তারপরে এখানে অ্যাক্টিভ সাবজেক্ট অ্যাক্টিভ ভার্ব, এই দুটিকে সে কি করেছে, কানেক্ট করেছে, যেহেতু দুটিকে সংযোগ করেছে এজন্য এটা হবে কনজাংশন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে আরো এখানে 2-3টা বিষয় আছে ছোটখাটো, আমরা এই দুই তিনটে বিষয় আমরা দেখে আমরা ইনশাআল্লাহ আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে আবার আমার কথা হবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ সন্ধ্যা 7টায় আপনাদের সাথে সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মানে কথাগুলো আমাদেরকে ইন্সপায়ার্ড করে। ঠিক আছে, অবশ্যই জানাবেন আপনাদের ক্লাস কেমন লেগেছে, বা আপনাদের যদি আরো কোনো মতামত থাকে, কোনো ব্যাপার থাকে আমাকে জানালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আপনাদের সাথে যতদিন আছি আমরা চেষ্টা করবো। হ্যাঁ, তো ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।